ভালোবাসার বাংলাদেশ। স্বাগত সবাইকে ভালোবাসার বাংলাদেশ এই আয়োজনে। আপনি শুনছেন ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন। ভালোবাসার বাংলাদেশ এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন গুরু এতেশাম, সঙ্গে একজন অতিথি। সে অতিথি তার গল্প নিয়ে আসেন। সে গল্প হতে পারে তার স্বপ্নের গল্প, তার বেদনার গল্প, ভালোবাসার গল্প, ভালো থাকার গল্প, ভালো লাগার গল্প, সংগ্রামের গল্প, বৈষম্যের গল্প, বিদ্রোহের গল্প, সংগ্রামের গল্প, আন্দোলনের গল্প, এমন কত ধরনের গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের চারপাশে। আমাদের সবারই জীবনে এমন অনেক গল্প রয়েছে, আর এই প্ল্যাটফর্মটি তাদেরই জন্য যারা কোথাও তাদের কথাগুলি বলবার সুযোগ পায় না। প্রাণ খুলে কিছু কথা নিজের মধ্যে লুকিয়ে রাখা, নিজের একান্তই নিজের কিছু কথা যারা বলতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার গল্প নিয়ে, আপনার কাহিনী নিয়ে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হন। এবং এই অনুষ্ঠানটি ঢাকা FM 90.4 প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11টায় আমাদের গুরু এতেশামের সঙ্গে। চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে? ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। সো আজকের নির্ধারিত অতিথিকে নিয়ে আমরা অলরেডি শুরু করছি আজকের অনুষ্ঠান। এই পাশে জুয়েল এবং এই পাশে আমাদের আজকের যে গেস্ট, তারা অনেক নিয়মতান্ত্রিক, সেই কারণে মাস্ক পরেছে। আমার কাছে মনে হচ্ছে যে এরা যেহেতু মাস্ক পরেছে, আমার নাম মাস্ক পরলেও চলে, রাইট জুয়েল? রাইট, আসলে আমরা মাস্ক পরেছি, আপনার নিরাপত্তার কথাটাও আমাদেরকে চিন্তা করতেই হয়। তো প্রথমে আমি আমার ফ্যামিলি বা আমার পরিচয় দিয়ে শুরু করতে যাচ্ছি। তো আমাদের ফ্যামিলিতে আমি, মানে আমার আম্মু আব্বু এন্ড আমরা 2 ভাই 2 বোন। তো আমার বড় ভাই, তারপর হলো আমার বোন, তারপর আমি, আর আমার তারপর ছোট ভাই। তো সবকিছুই ঠিকঠাক যাচ্ছিল, সবকিছুই অ্যাজ ইউজুয়াল, সব নর্মাল ফ্যামিলির মতোই চলছিল। বাট আমার লাইফে আসলে প্রবলেমগুলো শুরু হয় তখনই, মানে যখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন আমার বোনের সাথে আমার খুব মানে অনেক একদম ফ্রেন্ডের মতো একটা বন্ডিং ছিল। তোমার বড় বোন? হ্যাঁ। তো দেখা গেছে যে আপু সবসময় যাই করতো আমাকে শেয়ার করতো, তার রিলেশন সবকিছু নিয়ে এভরিথিং, এন্ড আমি নিজের থেকে খুব মানে যতটুকু পারতাম হেল্প করতাম। তো দেখা যাচ্ছে ভাইয়া আপুর এই ব্যাপারগুলো যখন ধরতো বা করতো, ফাইট করতো, তো আমিও মাঝখানে সামনে এসে, মানে আমারও সামনে আসতে হইতো, আমিও ব্যাপারগুলো হাইড করতাম। তো তখন গেছে যে এইভাবে আর কি ভাইয়ের সাথে হয়তো আমার বন্ডিংটা একটু অন্যরকম হয়ে যায়, বা আপুর সাথে আপুকে হেল্প করতে, মানে বোনকে কভার আপ করতে গিয়ে ভাইয়ের সাথে একটু সম্পর্কে প্রবলেম হয়। ওকে, বাট আপুর সাথে খুব ভালো বন্ডিং চলতেছে, ঠিক আছে। তো তখন তুমি ক্লাস 5-এ বললে? হ্যাঁ, তখন ক্লাস 5-এ। তো এরকম একটা সিচুয়েশন ছিল যে আমরা 4 ভাই বোন খুব ব্রাইট স্টুডেন্ট, বাট ভাইয়া সাডেনলি কিছু সমস্যা, মানে একটু লো, আমার ভাই একটু লো হয়ে পড়ে, ওর একটু অন্যদিকে আগ্রহ ছিল, বাট আব্বু বুঝে নেই এরকম। বাট আপু আর আমি খুব ব্রাইট স্টুডেন্ট ছিলাম সব সময়, মানে আমরা একই প্রাইমারি স্কুল থেকে 4 ভাই বোনই মানে স্টাডি করছি। তো তখন তো আমার 5-এর সমাপনী পরীক্ষা হবে, এরকম পিএসসি এক্সাম যেটা, ওরকম টাইমে আমার আপু একটা রিলেশনে খুব ডিপলি জড়ায় ফেলে। তোর বড় বোন? হ্যাঁ। তো ডিপলি জড়ানোর পর আমার যখন টেস্ট এক্সাম চলে 5-এর, তখন আপু ওই ছেলেটার সাথে চলে যায়। যে ছেলের সাথে সম্পর্কে সে জড়িয়ে পড়েছে, দেখা তার যাচ্ছে সাথে যে চলে যায় বলতে মানে বাড়ি থেকে বের হয়ে হ্যাঁ, যায়? বের হয়ে যায়। বাট তার রিজনটা ছিল যে আম্মুর সাথে তার ঝগড়া হয়েছিল ওই ছেলেটাকে ঘিরে। না বাসার কিছু নিজেদের প্রবলেম, পারিবারিক বিষয়, ঝগড়া হয়েছিল, বাট ওই একটা মোমেন্টেই সে চলে যায়। দেখা গেছে যে সিচুয়েশন এমন হয়, কেউ এই ব্যাপারে কিছু জানে না, আমি জানি, আমি সব বুঝতে পারছি, বাট আমাকে বলা হয়নি যাবে এরকম কিছু, কিন্তু আমি বুঝতে পারছি
যে আপু ওইখানেই গেছে, ওইখানে আছে, বা এইখানে কল দিলে পাবো। তো আব্বু যখন এসে জানতে পারে বা পাচ্ছে না, তো অনেক হাইড করা একটা হ্যাবিট হয়ে গেছে, বাট আর পারছিলাম না হাইড করতে। তো মানে বড় আপুর প্রেমের সম্পর্কটা হাইড হ্যাঁ, করা। 'cause Okay. আব্বুর কষ্টটা আমি নিজে ফেস করতেছি, আমি দেখতেছি সে খুঁজতেছে। তো এই হেজিটেশনের প্রবলেমটা আমার আপুর রিলেশন চলাকালীনও হয়েছিল। যেমন আমি আপু এক বেডে ঘুমাইতাম, তো দেখা গেছে আমি তো একটু রাত জেগে স্টাডি করতাম, বাট আপুর রিলেশন কথা বলতো বা হইতো, তা আমাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলতো, করতে বলতো। আমার তখন এগুলা খুব একটু পেইন লাগতো। অর্থাৎ 4 ভাই বোন সবাই কিন্তু পড়ালেখার ব্যাপারে অসম্ভব রকমের তোমরা অনেক বেশি সিরিয়াস ছিলে, রাইট? একটু আব্বু একটু আমার আব্বু একটু পড়ালেখার ভিতরে কম্পিটিশনই করে দেয়, যেন আমরা আগ্রহ দেখাই। তো এইরকম ছিল। তো তখন থেকে আপু যে রিলেশন আসলে ইনভলভ হয়েছিল, তো ওই ব্যাপারগুলো আমাকে খুব পেন দিত, যে আমি বলতে পারতেছি না, আমি নিজেরও প্রবলেম হচ্ছে, আবার নাচেও আমি হেল্প করতেছি, একটু ইউজ টু হয়ে গেছি এরকম একটা সিচুয়েশনে। তো আপু যখন চলে যায়, আমি তখন পরে আব্বুকে বলি সবকিছু, যে আপু কোথায় আছে কি। তো আব্বু পরে সবকিছু ওদের সাথে যোগাযোগ করে নিজেদের মতো হ্যান্ডেল করে। আমিও আমার এক্সাম দিই। দেন এক্সাম দেওয়ার পর এবার শুরু হয় আমার লাইফের স্টোরিটা। আমার এটার জন্য অনেক কিছু ফেস করতে হয়। মানে আমরা সরকারি একটা এলাকায় থাকি, যেখানে একটা ছোট ব্যাপারকে অনেক বড় ইস্যু করে মানুষ তুলে ধরে। কোয়ার্টার বাই কমিউনিটির মধ্যে দেখা গেছে বড় বোন গেছে, ছোট বোনও চলে যাবে, বেশি দিন থাকবে না, এইটা সেইটা, বা অন্য কেউ আমাকে তাকাইলো, ওই ব্লেম গুলো আমার উপর আসতো। অর্থাৎ বড় বোন যেহেতু পালিয়ে গেছে কোনো একটা ছেলের হাত ধরে, ছোট বোনেরও একই অবস্থা হবে। কারোর সাথে একটু কথা বলা বা একটু দেখলে হয়তো ব্লেম করতো যে এও পালিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, এরকম কিছু ওপেনলিও বলতো। বা দেখা গেছে আমি যেই ফ্রেন্ড, আমার যে মেয়ে ফ্রেন্ড গুলোর সাথে চলতাম, তো ওর আম্মু, মানে ওরা তো ছোট, তখন আমরা ছোট, আমরা তো কেউ বুঝতাম না কার কোনটাতে কষ্ট পাবো, যে এটা বললো কষ্ট পাবে। তো আমাকে বলতো, জানিস আম্মু বলছে কি, তুই নাকি আরো আগে চলে যাবি, তোর মানে আপু পালিয়ে যাবে। হ্যাঁ, মানে আপু তো ক্লাস 10-এ গেছে, তুই আরো আগে চলে যাবে, এরকম বলতো। তো ব্যাপারগুলো আমার আসলে খুব খারাপ লাগতো, যে এভাবে বলতেছে, এই করতেছে। বাট ছোট ছিলাম, তো ওইভাবেও অতটা খারাপ ভাবে নেই, কন্টিনিউ ছিলাম, শুনছি এরকম। বাট দেখা গেছে আস্তে আস্তে একটা ছেলে আমার লাইফে আসে বলতে প্রপোজ করে। মানে আমি কোচিং এ পড়তে যেতাম, আমাদের ওই পাশে একটা আপুর বাসায় পড়তে যেতাম প্রাইভেট। তো আমার ফ্রেন্ডের থ্রুতে সে আমাকে প্রপোজ করে। প্রপোজালটা শুরু হয়েছিল এভাবে যে তার আসলে রিলেশন করার এরকম কোনো ইন্টেনশন ছিল না। ফ্রেন্ডদের সাথে দেখা গেছিল, আমাদের কোয়ার্টার এক ভাই বলছিল যে না, ওকে তুই করতে পারবি না, রাজি করাইতে পারবি না, ওরকম না, এরকম না। তো ওর মধ্যে বলছে না, আমি করে দেখাবো, একটা চ্যালেঞ্জ টাইপ। হ্যাঁ, রাইট। তো এরকম, তো আমি যখন শুনছি, আমার ফ্রেন্ড বললো সব গুছায়, আমি বলছি না এগুলাতে আমি নাই। তো পরে ছেলেটা আমার সাথে সামনাসামনি কথা বলে যে হ্যাঁ বললা দাও, কি আসে যায়। তো আমি বলছি না, এরকম হয় না, মানে আমার লাইফে এটা ফার্স্ট। তো দেখে গেছে কথা বলাটাও ফার্স্ট ওই ছেলেটা। তো তারপর দেখা গেছে ওই ছেলেটার কাজিনের সাথে আমার ফ্রেন্ডের রিলেশন ছিল। তো ওর ফোনের মাধ্যমে আমার ফ্রেন্ড কথা বলতো। তো ওর সাথে তখন আমার কথা বলা স্টার্ট হচ্ছে, রিলেশন না বাট কথা চলতেছে, বা না হয়ে ওরা কথা বলতেছে, দাঁড়াইছে এরকম একটা। আস্তে আস্তে চলতে ওইটা ছিল রমজান মাস চলতেছিল। দেখা যাচ্ছে আমরা কথা বলতেছি, বা আমাদের মসজিদের পিছনে আসলে আমার ওই ফ্রেন্ডের বাসা ছিল না, আমরা তারাবি নামাজ পড়তে যেতাম। তো ওইরকম টাইমে দেখা যাচ্ছে ওই ছেলেটার সাথে আমার কথাও হইতো, দাঁড়ায় কথা বলা হইতো, বাট ওইরকম রিলেশনের মধ্যে কোনো কিছু আমার মধ্যে ছিল না। তো দেন আমার ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে ঈদে, এরকম একটা প্ল্যানিং করলো। আমি খুব ইন্টারেস্টেড ফিল হলাম, কজ আমার এই কোয়ার্টারের বাহিরে আমি কখনো কোথাও যাই নাই, আমার ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা ওইরকম কিছু ছিল না। তো কিউরিওসিটি যে না জানি কেমন একটু যায়, দেখতে দেখা ফ্রেন্ডদের সাথে ঘুরবো, হ্যাঁ ছেলে আসতেছে, বাট রিলেশনের জন্য যে আমি রিলেশনে একটা কৌতূহল, ছোটবেলার কৌতূহল। হ্যাঁ,
আমি ঈদে ঘুরতে যাব প্ল্যানিং করছে, অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। তো কমিউনিকেট কিভাবে করবো, আমি চিনি না কোনো কিছু। তো আমার হাতে একটা সে বাটন ফোন দেয়, আমি আবার কোনো কিছু না হাইড রাখতে পারি না। তো আমাকে ওই ফোনটা দেয়, আমি এমনি হ্যাঁ নর্মাল কথা বলে যেতেছি, কথা বলতেছি করতেছি, এর মধ্যে হলো বাসায় ফোনটা পেয়ে যায়। তো তোমার হাত থেকে। হ্যাঁ আমার বাই দ্য ওয়ে, যারা খুবই কষ্টে আছে, যেহেতু মেয়েটির বর্ণনা দিয়েছি অফের, আমি যেভাবে দেখেছি মেয়েটিকে, তাদের কষ্টটা আরেকটু বাড়িয়ে দিই জ্বালাটা। আমি ঘি ঢালতে যাচ্ছি তোমাদের আগুনের মধ্যে। আমি বহু বছর এই লাভ গুরু প্রোগ্রামটা করতেছি এবং যে কয়েকটা অসম্ভব সুন্দরী এবং ইনোসেন্ট মেয়ে আমি কাছ থেকে দেখেছি, সে তাদের মধ্যে অন্যতম। এতটুকু তোমাদেরকে আমি অলপ করে বলতেই পারি, অফেরে দেখেছি তাই। বাট কোভিডকালীন সময়টা এত বেশি সমস্যা আমাদের জন্য, আমরা চাইলেই সবাইকে বলতে পারি না যে তারা যেন মাস্ক ছাড়া আমাদের সাথে প্রোগ্রামে পার্টিসিপেট করুক। যেহেতু জুয়েলও চাচ্ছিল এবং সবাই ও চাচ্ছিল যে মাস্ক পরে কথা বলি, সেই কারণেই হয়তো আমাদের এই জিনিসটাকে অ্যালাউ করতে হচ্ছে। বাট বাম পাশ থেকে যে সাইড প্রোফাইল দেখছি, যেখানে তার টোল, যেখানে গোটা পৃথিবী নিবন্ধিত হতে পারে, গোটা পৃথিবী পাগল হতে পারে, এমনই অসম্ভব রকমের ভালো লাগার মতো মুখ তার, এত ইনোসেন্ট, এত অদ্ভুত সুন্দর দেখতে। জুয়েল, তুই ক্ষুব্ধ হয়ে যদি কিছু বলিস। মানে কি কিছু মানে ব্যথা দিবেন আবার, জ্বলন থেকে যদি কিছু বলতে ব্যথা দিবেন আবার বলবেন ব্যথা পেয়ে কেমন না, লাগছে জ্বলন বল। থেকে যদি কিছু বলতেছে, এবং আসলেই তাই। আমি ক্যাটাগরিক্যালি বলছি যে আমি যেহেতু অফিয়ারে দেখেছি, আমি যাই দেখি আমার মনে হয় আমার বন্ধুরা একটু দেখুক। অসম্ভব সুন্দর মেয়েটি, এত নিষ্পাপ দেখতে, এত মিষ্টি দেখতে। স্পেশালি বাম পাশের টোল, এই টোলটা অনেকেরই টোল পড়ে জুয়েল, আমারও পড়ে। আমি পাপ করছি গত 3 বছরে 5 বছরে টোল দেখার সুযোগ আমার হয়নি। বাট টোল যে এত মিষ্টি হতে পারে, Right, ভাগ্যিস। মানে টোলাটুলি টাইপের এই টোল, মানে টোল অনেকেরই পড়ে, কিন্তু এই টোলটাকে ক্যারি মুখের করা সঙ্গে অথবা মানিয়ে যাওয়া, একটা দারুণ, স্টেজ, দারুণ, একটা দারুণ। ব্যাকগ্রাউন্ড লাগে এই টোলটাকে। মেয়েটির মুখে সেই টোলটা একদম চরম ভাবে মানিয়ে গেছে। Perfect. আমরা আই এম সরি যে কোভিড না হলে আপনারা আমার সাথে হয়তো এই জিনিসটা দেখার সুযোগ পেতেন। তারপর রিয়া বলছিলেন যে আপনি প্রথম গেলেন ওখানে একটা কৌতূহল থেকে, একটা ইম্প্যাক্ট তো পড়েছে, বড় বোন প্রেম করে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে, এবং এটা একটা ইমপ্রেশন তোমার মধ্যে তো ছিলই। তুমি কেন হচ্ছে, বেশি সুন্দরী মেয়ে হলে ব্যস্ত লাগতেই পারে, তুমি করেই বলি। তো তোমার মধ্যে তো একটা প্রভাব তো ছিল। তারপরে প্রথম তুমি তোমাদের সরকারি যে কোয়ার্টার, তার কমিউনিটির বাইরে যাচ্ছ। তো চোখ বড় হলেই অনেক সুন্দর হয় কে বলে? তুই নিজেকে 22 বছরের একটা যুবক চিন্তা করে, আমি তো জানি তুই বিয়ে করিস না, করেছিস, হোয়াটএভার, তোকে বলছি 22 বছরের একটা ছেলে চিন্তা করে চোখের দিকে তাকাতো, চোখ ছোট হলে কিভাবে অসুন্দর হয়। গুরু, আমি আসলে ঝুঁকি নিতে চাইছি না, এটা ঝুঁকিপূর্ণ। আপনার এই অনুরোধ কি ঝুঁকিপূর্ণ অনুরোধ? ওকে, তারপর তো যে বাটন ফোনের যে কথাটা বললাম, তো দেখা যাচ্ছে খুব জমায়ে কথা বলতেছি, লাইফে ফার্স্ট একটা ছেলের সাথে কথা বলতেছি, সব কি প্ল্যানিং করতেছি কিভাবে কি বের হবো। তো অনেক কথা এসবের মধ্যে হলো কি আমার ফোনটা বাসায় পেয়ে যায়। তো বাসায় তখন তুমি ক্লাস 6 এ? হ্যাঁ। ওকে। তো ফোনটা না সরি, এটা 6 এ না, আরেকটু পরে 7 এর লাস্টে। ওকে, 7 লাস্ট। এটা মানে আপুর তখন বিয়ের 1 ইয়ার প্লাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। ইনফ্যাক্ট তোমার আপুর যে প্রেম করতো, ওর বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতো, যেগুলো তুমি সবই জানতে এবং হাইড করতে, ওকে কভার আপ করার চেষ্টা করতে, সেটার একটা প্রভাব তোমার ব্রেনের মধ্যে ছিলই। সেটা হয়তো একটা কারণ হতে পারে এত অল্প সময়ে, এত অল্প বয়সে কোনো একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া, রাইট? হ্যাঁ। ওকে, তুমি বলছিলে যে আর ওইটার জন্য দেখা গেছে যে আমার ফ্যামিলি আমাকে নিয়ে আমি খুব ফ্রিডম টাইপ ছিলাম। আমি আমাদের এলাকার ছেলেদের সাথে সাইক্লিং করতাম, খেলতাম, কিন্তু ওইটা আমার ফ্যামিলি এখন ইনসিকিউর হয়ে গেছে সাডেনলি, যেহেতু একটা ঘটনা ঘটে হ্যাঁ, গেছে এর মধ্যে। ওকে, তারপর? তো এই জন্য সবকিছু মিলে আমার উপর খুব প্রভাব পড়ছিল। তারপর ফোনটা পাওয়ার পর মানে আমার মানে আব্বুর কাছে এটা মানে অনেক কিছু, মানে ফোন কিভাবে আসলো, কি আল্লাহ, এই বয়সে একটা মেয়ের হাতে, আমি তো তখন ফোনে কিছু বুঝতামই না। হ্যাঁ, আব্বুর ফোনও আমার হাতে থাকতো, স্মার্টফোন থাকতো, বাট তখন দেখা যাচ্ছে মানে এগুলোর প্রতি কোনো ছিল না। সাডেনলি আমার হাতে একটা ফোন পাইছে। তো আমি আসলে ওটা আমার মধ্যে মানে এটা কভার করার জন্য একটা মানে বাহানা দেওয়ার জন্য আমি জাস্ট বলে ফেলছি যে ওই যে সামনের বিল্ডিং এর ওই দোতলা একটা আপু আছে, ওই আপুর ফোনটা আমাকে রাখতে দিয়েছে, এভাবে ম্যানেজ করতেছো। আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তর কি তুমি দিতে পারবে? একটু যদি ছোট করে দিয়ে। জি অবশ্যই। আপুর দেখা যায় না মুখটা,
এটা লিখেছেন দেলোয়ার হোসেন, তারপরে সাথে আছি হাই গুরু। একটা ছবি দেন ভাই, বৈশাখী মজুমদার লিখেছেন আমরা একটু মুখটা দেখার জন্য আমরা খুবই অতিষ্ঠ হয়ে গেছি। এগুলোর প্রেক্ষিতে কোন উত্তর আছে তোমার কাছে? আমরা চাচ্ছি না কোভিড এর কারণে, রাইট? ওকে, কিন্তু জনগণ পাগল হয়ে গেছে তোমাকে দেখার জন্য। নেক্সট, তারপর আমি বাহানা বাই দ্য ওয়ে আপনার অপেক্ষায় থাকেন, হু নোজ যে মুখ দেখলেও দেখতে পারেন, বাট আমি আপনাকে গ্যারান্টি করে বলতে পারি যখন মুখটা দেখবেন আপনাদের মন ভরে যাবে। ওকে, শেষ পর্যন্ত সাথে থাকুন। তারপর তো আমি যখন বাহানাটা দিই, তো ওই যে মেয়েটার কথা বললাম যে সামনের বিল্ডিং দোতলার একটা আপু আছে, তো ওইটা আর কেউ না, ওই যে ছেলেটা আমাকে প্রপোজ করছে ওই ছেলে এক্স ছিল। তো মেয়েটা একটু অন্যরকম ছিল, দেখা গেছে সামনের বিল্ডিং এ তো আমার বড় ভাইও আছে, বড় ভাইয়ের সাথে তো আমি যখন জানলাম জিনিসগুলো আমার কাছে খুব অবাক লাগতেছে যে এই মেয়েটা কয়দিন আগে আমাকে আমার হাতেই চিঠি দিছে আমার ভাইয়ের জন্য, এইটা ওর সাথে আবার এই ছেলের রিলেশন, আবার ইমের ব্যাপারে আমি অনেক কিছু শুনছি। তো কিভাবে কি যে আমার মাথা তখন যেটা কাজ করছে, আমি এই জন্য ওই মেয়েটার নামটা আমার সামনে আসছে যে ওই ওর ফোন। তো আব্বু তো আরো সারপ্রাইজ, ও তো তোর সেম এজের না। আর মেয়েটা আমার আব্বু এখানে আবার নির্বাচনে দাঁড়াইছিল, তো ওদের মেবি কোনো একটা এমন হয়েছিল যে ওই যে ছেলেটা আমাকে প্রপোজ করছে ওই মেয়েটার সাথে রিলেশনে থাকাকালীন কোনো একটা ইস্যু আব্বু সলভ করছিল। তো আব্বু খুব আরো খেপে গেছে, আমি তো জানি না, আব্বু খুব খেপে গেছে যে এরকম একটা মেয়ের ফোন তোর হাতে, বা ওর সাথে কিভাবে কি পরিচয়, মেয়েটা তো নষ্ট হয়ে যাইতেছে, সবাই তো ঠিকই বলতেছে এখন এই যায় ফোনটা দিয়ে আসতে। তো যাই হোক আমি গেলাম, যাওয়ার পর তো মেয়েটা আবার জানে আমার ব্যাপারে কিছু, যে ওই ছেলেটা আমাকে প্রপোজ করছে বা এরকম কিছু। তো বলতেছে যে মানে খুব গায়ে লাগায় অনেক কিছু কথা বলতেছে, তুমি তো বাচ্চা মেয়ে, তোমাকে কি দেখে প্রপোজ করলে এই সে, বা বলতেছে আমি তো ওকে অনেক ভালোবাসছিলাম, আমাদের রিলেশন ছিল এটা সেটা। হ্যাঁ, আবার আমি আমার বাসার কথা বলতেছিলাম। তোমার ওই যে মেয়েটির নাম তুমি বলেছো, সেই মেয়েটির সাথে আবার তোমাকে যে প্রপোজ করছে ছেলেটি, তার সাথে সম্পর্ক ছিল আগে? হ্যাঁ ছিল। যে প্রবলেমটা সলভ করছে তোমার বাবা, যেহেতু উনি ওখানকার নেতৃস্থানীয় টাইপের ওই কমিউনিটিতে। তারপর তো ওই মেয়েটা আমাকে খুব গায়ে লাগে, খুব কথা বলতেছিল এরকম এরকম। তারপর আমি ক্লাস 7 তোমাকে বলতেছে এত একটা বাচ্চা মেয়ে তোমাকে দেখে কি পছন্দ করে কি আছে? হ্যাঁ, আল্লাহ কথা মানে ওর বলতেছে, মানে এবার বুঝাইতেছে যে ওর বয়ফ্রেন্ড মানে কি দেখে, মানে মাথা কি ঠিক আছে নাকি কি, এরকম ভাবে বলতেছিল। আর বলতেছিল ওরা হাত পায়ে কিছু কাটা দাগ দেখাচ্ছে, যে জানো আমি ওকে অনেক ভালোবাসতাম, এই জন্য এগুলো করছি, এরকম তোকে কেউ ভালোবাসতে পারবে না। তো যাই হোক আমার ওইখানে বাসায় আবার তাড়াতাড়ি যাইতেও হবে, ফোনটা দেওয়াটা ফেক না, আমি চলে আসছি। তো আসার ও আমাকে আবার দেখে গেছে সামনের বিল্ডিং এ একটা ছেলে তাকায় থাকতো, তো ওই জিনিসটা দেখে আব্বু মনে করছে ওর সাথে মেবি আমার রিলেশন, ওইটা আর জানে না। তো এরকম কিছু মনে করার পর দেখে গেছে যে আমার গায়ে হাতও তুলছিল। তো ওই ফার্স্ট টাইম হাত তুলছে তোমার বাবা। মানে তোমার বাবা তাহলে গভর্নমেন্ট অফিসিয়াল, রাইট? সরকারি একজন কর্মকর্তা। ওকে, তারপর তো আমার সবকিছু মিলে সবকিছু অনেক খারাপ লাগতেছিল। একে তো ওই মেয়েটা এইভাবে কথা বলছে, আব্বু ফার্স্ট টাইম আমার সাথে, আব্বুর সাথে ফার্স্ট টাইম মনোমালিন্য, তারপর গায়ে হাত তুলছে, সব মিলে খুব খারাপ লাগতেছিল, ডিপ্রেসড ফিল করতেছিলাম। তো আমিও মানে দেখা গেছে পরের টেবিলটার সাথে জানালা, তো ওই জানালা থেকে মেয়ের বাসাটাও দেখা যায়, বা যে ছেলে আমাকে লুক দিত ওর বাসাও দেখা যায়। হ্যাঁ, কোয়ার্টার বাসাগুলো তো এমনই হয়। ওইখানে আমার পড়ার ডেস্কটপ ছিল, তো ওইটার নিচে আমি ব্লেড পাইছিলাম। তো ব্লেডটা পাওয়ার পর ওই মেয়ে বললো যে ও এরকম হাত পা কাটছে, হিস্ট্রি করছে। আমার বোনও এরকম আমি দেখছিলাম রিলেশনে থাকাকালীন একবার করছিল। তো আমার কাছে খুব মানে পেইনফুল লাগতেছিল সব ব্যাপারগুলা। তো আমি হাতে কাটি নাই, যে হাতে কাটলে তো দেখে ফেলবে। তো ওই যে ওই মেয়ে পায়ে কাটছে ওইটা ফলো করে এরকম একটা পাগলামি স্টুপিডিটি করে ফেলছি, যে ভয় লাগতেছিল, মানে কি বুঝে কাটছে আমি জানি না। আমি চোখ বন্ধ করে জাস্ট টান দিয়েছি, তো অনেকখানি কেটে গেছিল। কি কাটছো তুমি পায়ে? হ্যাঁ। কেন রিয়া? ওই যে বোনকেও দেখেছো যে ওর বয়ফ্রেন্ডের সাথে? বোনটা ফ্যাক্ট না, ওই মেয়েটা আসলে মেয়েটা ভালোবাসা প্রমাণ করার জন্য খাইছে। আর হলো মেয়েটা তখন ওই ছেলের সাথে আমার রিলেশন না, বাট ওই মেয়ের কথাটা আমার এফেক্ট পড়ছে কেন জানি, যে আমি এভাবে। সবাই খুব মনোযোগ দিয়ে জিনিসগুলো খেয়াল করা উচিত। ক্লাস 7 পড়া একটা মেয়ে যখন তার বড় বোন ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে,
তখন দেখছে যে তার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক থাকা অবস্থায় কখনো মন খারাপ করলে হয়তো হাত কাটতেছে, অথবা যে মেয়েটির কথা আসতেছে সেই মেয়েটির যখন বলছে যে আমি তাকে অনেক ভালোবাসি, তার প্রমাণ হিসেবে হাত পা কাটা দেখাইছে। কিন্তু তো সেই মুহূর্তে কিন্তু রিয়ার সাথে কোনো সম্পর্কে জড়িয়ে পড়েনি ওই ছেলেটির সাথে, কিন্তু কথাবার্তা চলছে, কষ্ট পাচ্ছে। বাবা প্রথম তার গায়ে হাত তুলেছে, সবকিছুর যে ইম্প্যাক্ট, সবকিছুর যে প্রভাব, তার এই কারণ হিসেবে মনে হচ্ছে এরা যখন হাত পা কাটে আমিও একটু কাটি, রাইট? এরকমই তো ছিল ব্যাপারটা। Who knows যে এমন কোনো ভেন কাটা পড়লো যেখান থেকে হয়তো সে আর ফিরে আসতে পারতো না, কিন্তু সেই কাজটা করেছে। ওকে, তারপরে তো দেখা যাচ্ছে অনেক ব্লিডিং হয়েছে, আমি আবার কান্না করতে করতে ঘুমায় পড়ছি ওই অবস্থাতে। আমি আর যাই বাসাতে আলাদা রুমে তুমি কাটতেছো পা? হ্যাঁ, দরজা আটকে, মানে ভাবছে যে কান্নাকাটি করে হয়তো ঘুমায় যাবে, তো কখনো ওইভাবে রক্ত কিন্তু বের হচ্ছে। হ্যাঁ, ব্লিডিং অনেক হয়েছে। তাও বলছো না কাউকে? না, ও আমি জাস্ট জানলা, আমার কাছে ফোন নাই, কিছু নাই, আমাকে মানে আমি ওই রুমে একা, তো আমি জাস্ট জানলা দিয়ে তাকায়, মানে আমার কোনো ওই যে দোতলা বা পাঁচতলা কোনো ফ্রেন্ড যাচ্ছে কিনা, মানে ওই ছেলেটার সাথে আমার কমিউনিকেট করে এগুলা জানানো দরকার যে মোবাইল পেয়ে গেছে বা এরকম এরকম হয়েছে, বা আমি কেটে ফেলছি, আল্লাহ কি করবো, এরকম কিছু কাজ করতেছিল, বাট কমিউনিকেট করতে পারি নাই। তো ওই জানলায় বসে কাউকে পাই নাই, দেখেছে এরকম করতে করতে ঘুমিয়ে পড়ছি। রক্ত তো বের হচ্ছে। তারপরে স্টপ হয়ে গেছিল ব্লিডিং হইতে হইতে। বড় করে অ্যাক্সিডেন্ট হতে পারতো, ওটা তোর বোঝার বুদ্ধি নাই, ক্লাস 7 এর কেমনে বুঝবে? হ্যাঁ, তারপর দেখা গেছে আবারও, হ্যাঁ, তো কেউ জানে না যে ওই ছেলের থেকে আমি ফোন পাইছি। তো আমি ওই কোচিং এ দেন নেক্সট ডেতে যখন যাই, আমি আর জানাই নেই যে আমার পায়ে কেটে ফেলছি, বাট আমার একটা হাতে একটু প্রবলেম হচ্ছিল এরকম। তো ওই ছেলেটা নোটিস করছে, তো নোটিস করার পর ও জানতে পারছে, সবকিছু শোনার পর ওর এক্সের সাথে এগুলা নিয়ে চিল্লাচিল্লি করছে যে তুমি ওকে প্রভোক করছো। তারপর আবার ও ফিল করছে যে, ও এভাবে ফিল করছে যে আমি ওকে নিয়ে খুব সিরিয়াস, এই জন্য আমি এরকম একটা স্টেপ নিছি। বাট আমার মধ্যে কি কাজ করতেছিল তখন আসলে আমি নিজেও জানতাম না। বাট ওইটা রমজান এরকম দিন যাচ্ছিল। তো ঈদের আগের দিন, চাঁদ রাত যেটা বলি, ওদিন তারাবি নামাজ পড়ার পর ও আমাকে আবারও ফোন দেয়, একটা বাটন ফোন, যে কালকে বের হবো, কোথায় কি, এটা বলার জন্য। তো সারা রাত কথা বলি, সবকিছুই ঠিক আছিল। আমি বলছি, আমার আবার বোনের শ্বশুরবাড়ি যেটা ডিস্টেন্সটা খুব খুব কাছে আমার বাসা থেকে, যেমন আমাদের মিরপুর 1, ওইটা হলো যারা মাজার রোড, এরকম একদম কাছাকাছি। হ্যাঁ, খুব কাছাকাছি। তো দেখা গেছে আপুর বাসায় যাইতে হবে ঈদের দিন, বা ওই একটা ওয়েতে আমি এলাকা থেকে বের হতে পারবো। তো আমাদের প্ল্যান ছিল যে ওইখানের পাশেই বুদ্ধিজীবী, ওইখানে আমরা সবাই মিট করব। হ্যাঁ, তখন তার সাথে কথা হচ্ছে, তখন কি ভালোবাসা টাইপের কথাতে তখন এগিয়েছো নাকি নরমালি কথাবার্তা? না, নরমালি কি মানে প্ল্যান করছি, বুদ্ধিজীবী ওই কবরস্থানের কাছে, ওখানে কোথাও দেখা করবে, ওখানে আশপাশে অনেক ফাঁকা জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, বড় বোনের বাহানায় বের হলে বাসা থেকে। তারপর তো আমাকে একটা রিচার্জ কার্ড দেয় যে ঈদের সময় তো সবকিছু বন্ধ থাকে, আর আপুর বাসায় যাচ্ছি আমি তখন রেডি হয়ে বেরিয়েছি, ও রেডি হয়ে বের হয় না, আমাকে দিয়ে আসতেছে আপুর বাসায়। তো আপুর বাসায় গেলাম, যাওয়ার পর আমার পার্সে ওই কার্ডটা ছিল, আমি ফোনটা খুব হাইড করে রাখছি, কিন্তু পার্সের মধ্যে যে রিচার্জ কার্ডটা ছিল, ভাইয়া ফাইজলামকে দেখতেছে যে কি ব্যাপার, কি সালামি পাইছে না পাইছে দেখি। সে পরে যখন রিচার্জ কার্ডটা দেখছে, আবারও ধরা খেয়ে গেলাম যে আমার কাছে ফোন আছে। ধরা খুব ঘন ঘন খাচ্ছ তুমি। প্রথম ধরা খাইছিলাম মোবাইল নিয়ে, আবার ধরা খাইছো পরের দিনই, ঈদের দিনই মোবাইল নিয়ে। সে বলছে যে তোমার মানে আপুর এখান থেকে ব্যাক করে বুদ্ধিজীবীতে আমি দেখা করব। তখন সে রেডি হয়ে বের হয়নি। আমাদের সবকিছু খুব কাছাকাছি ছিল, তার আমার বাসা থেকে তার বাসা, আবার আমার বিল্ডিং এর আবার দেখা যাচ্ছে 4 তলায় তার বোনের শ্বশুর বাড়ি, মানে ওই ছেলে বোনের শ্বশুর বাড়ি, সবাই পরিচিত লোকজন। হ্যাঁ, আশেপাশে সবকিছুই ঘুরে ফিরে খুব কাছের মানুষই ছিল। তো যখন এটা জানতে পারে, আমার ফোন থেকে টেক্সট দেখে যে কখন বের হবা, বুদ্ধিজীবী আসছি, কই আসো না কেন, কি হয়েছে। তো আমার ওইখানে মানে আমার আপু খুব ইনসিকিউর ফিল করে যায়, হয়তো সে ম্যারিড লাইফে হ্যাপি না নাকি আফসোস আমি জানি না, সে এরকমই একটা তার টেন্ডেন্সি ছিল যে আমার বোন যেন এরকম কিছু না করে, প্রেমের সম্পর্কে না যায়। হ্যাঁ, তো দেখা গেছে আপু বলতে তো সে বড় বোনের কথাই বলছো যে চলে যেত, আমার বড় বোন। হ্যাঁ, তো ওই বড় বোনের হাজবেন্ড যে দুলা ভাই, উনি টেক্সট করে ছেলের লোকেশনই করছে যে কোথায় আছে কি, ওকে ধরছে ওইখানে।
যে ওর সাথে কি সম্পর্ক কি, তো বলছে এরকম কি, ও সত্যি কথা সব বলছে, আমি এদিক থেকে আমার বোনকে সব সত্যি কথা বলছে যে ভাইয়া যেন মারামারি না করে, যাই করুক। বাট না, ওইখানে বাট আপুর সাথে ভাইয়ের কনভারসেশন শুনে আমি বুঝছি যে মানে উনি ছেলেটা খুব মারছে। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। একে তো আমি ঈদের দিন বের হইতে পারি নাই, আর এরকম একটা দিনে আমার জন্য একটা রিলেশন শুরু হয় নাই, শুধু শুধু ছেলেটা আসলে মানে আমার জন্য মায়ের খেলো, এরকম কিছু একটা আমার কাছে খুব সফট কর্নার কাজ করছিল। তখন ছেলের প্রতি আমার একটা ভালো লাগা, সফট কর্নার থেকে ভালো লাগা ও ভালোবাসা এরকম কিছু একটা কাজ করতেছিল। তারপর এরপর আমি খুব আমাকে আবদ্ধ করে দিছে, সব বন্ধ, ঈদের সময় আবদ্ধ হয়ে গেছি। কোনো ফোন আমার আশেপাশে থাকে না, বাসার কোনো ফোনও আমার আশেপাশে থাকে না, বের হই না, পড়ার ওই কোচিং। বাড়ির লোকে তো একটা কষ্ট আছেই তোমার বড় বোনকে ঘিরে, যেহেতু সে পালিয়ে যায় একটা ছেলের হাত ধরে। সো একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে তোমার সাথে, এই কারণে আরো হয়তো বেশি ভয়। তারপর বাট এটার ব্যাপারে আমার আব্বুর তখনও ওইরকম ধারণা নেই। ও দেখা গেছে আমি আপুর বাসায় ওই অনেক কান্না করতে করতে, আমার কান্না করতে করতে আমি ঘুমায় যাই। তো কান্না করতে করতে দেখছে ওইখানেও ঘুমায় যেত। তো আমার পায়েরটা না আপু দেখে ফেলে, আমি নিজেও আমার রিয়েলাইজ করি না আমি এত ডিপলি কাটছি, বাট আপু বুঝতে পারছে যে এখানে সেলাই লাগবে। তো আপু এইভাবে থিঙ্ক করছে যে ও মেবি রিলেশন খুব ডিপলি জড়াই গেছে, না হইলে এইভাবে কিভাবে কাটে, এত এরকম একটা কিছু কাজ করতেছিল। আমি বোনের তরফ থেকে অবশ্যই সে বোনের ভালো চায়, তো খুব ভয় পেয়ে গেছে। তো ভাইকে দিয়ে আমাকে ডক্টরের কাছে নিয়ে সেলাই করাইলো। তো আমি তখন বুঝি না আপু, আমি আমার এটা এক্সপেকটেশন ছিল যে আমি আপুকে যেভাবে বুঝছি, সাপোর্ট করছি, সেও আমাকে এভাবে হয়তো বুঝবে, সাপোর্ট করবে। কিন্তু আমার কাছে একটা উল্টা রিয়েক্ট হয়ে গেল যে আমি এমন করলাম, আমার সাথে কেন এমন করলো, বা আমাকে বুঝতো, আমি তো সত্যি কথাই বুঝছি, ছেলেটাকে কেন মারলো। এখন ছেলেটাকে মানে আমার খুব সরি ফিল হচ্ছিল, আমি তাকে বাট আমি সরি বলতেও পারতেছিলাম না। এমন একটা জিনিস কাছে আমি তার বোনের বাসার জানালার দিকে তাকায় থাকি, আমার বাসার জানালা থেকে, কারণ সে তার ভাগ্নির সাথে জানালায় দাঁড়ায় থাকতো মাঝে মাঝে। তো আমি জাস্ট এরকম চান্স খুঁজছি, আমি মানে পাচ্ছিলাম না, তাকে কোনোভাবে কানেক্টেড হইতে পারতেছিলাম না। তারপর দেখা গেছে আমি এটা নিয়ে আমি মানে আমার মধ্যে যে একটা ভদ্রতা ফ্যামিলির সাথেই ছিল, ওই জিনিসটা আস্তে আস্তে আমি খুব রুড হয়ে যাই, একটু মিসবিহেভ করি আপুর সাথে। এটা তো আগে কখনো করো না। ওকে, অনেকেই টেক্সট পাঠাচ্ছে। একজন এই ফাঁকে একটা সম্পর্ক টেক্সট একটু পড়ে ফেলি। ত্রিপুরা আগরতলা থেকে একজন লিখেছেন, মানসিক ভারসাম্যহীন মহিলা, তার নাম অনিতা ঘোষ, 35 ইয়ার্স ওল্ড। তিনি আগরতলা একটি হোমে ছিলেন। গত বুধবার গভীর রাতে হোম থেকে পালিয়ে যান, ঘুরতে ঘুরতে আগরতলা স্টেশনে আসেন। তার সাপোর্টের জন্য বলেছেন, এবং প্রচুর টেক্সট আসছে সব তোমার লুককে ঘিরে। সৌন্দর্যের বড় বেশি পাগল মানুষ রিয়া। রিয়া, তুমি যদি একদম এদিকে মানে তোমার এটা ঘুরিয়ে নাও, চেয়ারটা এই পাশে ঘুরে নাও, এই মুখে হও, একদম ফুল ঘুরিয়ে নাও, এদিকে মুখ করো একদম। এবার তো পিছন থেকে দেখার সমস্যা নাই না? না না না, আমরা এইভাবে দেখতে চাই না, আমরা আগের পর্যায়ে। না সেটাই, আমি যে দেখতে তো পাচ্ছে না রিয়া, রাইট? মাস্কটা রিওপেন করো। আমি দূরে যাচ্ছি, নির্দিষ্ট দূরত্ব বলতে কয় ফিট বোঝায়? 3 ফিট। 3 ফিটের দূরত্বে গেলাম। মাস্ক ওপেন করতে পারো, যেহেতু আমি 3 ফিট দূরে যাচ্ছি, কোনো টেনশন নাই। মাস্ক ওপেন করো একদম, ঠিক আছে? এখন তো রিয়াকে দেখা যাচ্ছে না। জুয়েল, তুই আমাকে কমেন্ট্রি দে, দেখা যাচ্ছে? কারণ এই গরিব আদমি যারা এত বেশি দেখতে চাচ্ছে এই সুন্দর মেয়েটিকে, দেখা যাচ্ছে না। মাস্ক ওপেন করো। রিয়া নিজেই যাচাই করে ফেলেছে। এইবার বাম পাশের টোল তো আছেই, এই টোলের সাথে সাথে ওরা গানও শুনতে চাচ্ছে। এই গানটা শুধুই এই মেয়েটিকে ডেডিকেট করে। আমি বারবার বলছিলাম যে মেয়ে তো দারুণ সুন্দর, ক্যারিজমেটিক সৃষ্টি, একটা স্রষ্টার, কিন্তু কিছু মানুষ আছে এত সুন্দর যে দেখতেই মন ভরে যায়। কি গান? আমি এমনি, এবং আমি যেটা বলছিলাম, ওকে ইউ ক্যান ওপেন, নো ইস্যু। এখন তো দেখার কোনো না। আমি যে বর্ণনাটা দিচ্ছি এই মেয়েটির যদি লুকের বর্ণনা দিই একদম স্পেসিফিক ভাবে, এবং সে বর্ণনার সাথে এই গানটা হয়তো কিছুটা ম্যাচ করে, যে কারণে বলতেছি যে গায়ের রংটা অ্যাকচুয়ালি এমনই হওয়া হচ্ছে, অনেক ফর্সা হওয়া ঠিক না। তুমি কিন্তু মুখ নির্দ্বিধায় এখন মাস্ক রিওপেন করতে পারো, একদম খুলে ফেলতে পারো, কারণ আমাকে দেখা তো দূরেতে আসছি, 3 ফিট তো দূরত্ব হয়েছে, রাইট? মোটামুটি। আচ্ছা, মোটামুটি সেফ, এবং তুমিও সেফ। এবং লুকের যারা বর্ণনা করছিল, আমি মুখে অন্তত তার রানিং কমেন্ট্রি দিচ্ছি।
গায়ের কালারটা এমনই হওয়া উচিত, অনেক বেশি ফর্সা বা অনেক বেশি শ্যামলা হওয়ার দরকার না, এমন হোক। মোর দেন এনাফ। ও তুই তো পাগলা হয়ে গিয়ে বেটা। মিউজিকটা বাড়িয়ে দিই। ওকে, সেটাও বলতেছিলাম যে এই চোখের মধ্যে যে দারুণ মায়া লুকিয়ে আছে সেটা খুব কাছ থেকে অনুভব করছিল। আপনি বলছিলেন, তুমি হবেই, কারণ সুন্দর মেয়ে থাকলে এরকম প্যাচ লাগেই, সম্বোধনের দিকে আমরা ফোকাস না করি। তুমি বলছিলে যে তোমার ওই যে বড় বোন যে ছেলেটির সাথে চলে গেছে বাসা থেকে, সে তোমাকে অতি উৎসাহী হয়ে তোমার সেই ছেলেটির সাথে প্রেমও তো হয়নি, তাকে মারধর করে, এবং ঈদের দিনে মারধর করার জন্য তোমার প্রতি একটা কেমন একটা মায়া তৈরি হয়, এবং তার প্রতি তুমি ভালোবাসায় আস্তে আস্তে তোমার তার প্রতি ভালোবাসা তৈরি হয়, রাইট? তারপর তো আমি তার সাথে খুব কানেক্টেড হওয়ার ট্রাই করছিলাম, বাট হচ্ছিল না। তো হ্যাঁ, আমি ওই বারান্দায় তাকাতে তাকাতে একসময় দেখলাম যে হ্যাঁ, তার বোনের বাসায় সে আসছে। আসার পর আই এম সরি, সবার একই কোশ্চেন যে কখন দেখবো, শেষ পর্যন্ত থাকো, হু নোজ কখন মিরাকল ঘটে যায়। তারপর তো আমি ওই যে বললাম যে আমার বাসার সামনের বিল্ডিং এর 4 তলায় তার বোনের শ্বশুর বাড়ি। তো ওই বারান্দায় আমি তাকায় থাকতাম ওই একটা আশায় যে সে অবশ্যই সেও ট্রাই করবে আমার সাথে কানেক্টেড হওয়ার, সবকিছু বলে। খুব মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাইতেছিল, আপু বলতেছিল না এরকম কিছু হয়নি, মারধর করা এটা হয়নি। মাইক্রোফোনের এটা নামা, এখানেও কমপ্লেন কে বেটা, লুক নিয়ে এত পাগল কেন মানুষ? ভালোবাসা ভালোর মুখে নতুন জীবনে কেউ একজন লিখছে মাইক্রোফোনের কারণে পুরো মুখটাও তো দেখা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা, মাইক্রোফোন এটা তো অ্যাটলিস্ট নামাবি, হ্যান্ডেলটা একটু রিঅ্যাডজাস্ট করা যায় কিনা? রিয়াকে এই দায়িত্বটা দিও, কতটুকু নামাতে পারে। ওকে, একটু তারপর রিয়া তো বোধ হয় একটু হার্ড। তারপর ওকে, তারপর রিয়া, তারপর আমি আমার বারান্দায় তাকিয়ে থাকাটা আসলে সফল হয়। আমি তাকে বারান্দায় দেখতে পাই। আমার বাসা নিচতলা, সামনে বিল্ডিং এর তার বাসা 4 তলা। তুমি কিন্তু ক্লাস 7 আছো তখন? না, 8 উঠছো? না, হ্যাঁ 7 এর লাস্টে আছো। হ্যাঁ, ঈদ তো মিডল পয়েন্টে ছিল, মানে এরকম। তো আমি বারান্দায় ওইরকম অবস্থাতে দেখে আমি কানে হাত দিয়ে সরি মানে বুঝাচ্ছি আমি যে খুব সরি ফিল করতেছি যা তোমার কারণে পিটুনি খাইছে, সেই কারণে এটা আমি আমার কাছে এটা ক্লিয়ার না আসলে ওইদিন কি হয়েছে, ওইখানে গেছে বা ওকে আসলে কি মারধর করছে। আমার আপু বলতেছে যে এরকম কিছু করে নাই, বাট আমি তাদের দুজনের কনভারসেশন শুনে বুঝতেছি যে এরকম কিছু হয়েছে। হ্যাঁ, তো খুব কনফিউশন, আমি ব্যাপারটা জানতে চাচ্ছি যে কি হয়েছে ওই দিন, বাট পারতেছিলাম না। বাট তাকে যখন দেখছি, হ্যাঁ আমার সরি ফিল হয়েছে, দেন আমি সরি শো করছি, আমি কানে হাত ধরে বলতেছি যে সরি, বা সেও বুঝাচ্ছে যে হাত নাও, ঠিক আছে। দেন ওই দেখার পর আমার আরো বেশি খারাপ লাগাটা কাজ করতেছিল। তো পরে দেখা গেছে, আমি তো জানিস, আমি বলে দিই সে তার নানুর বাসায় থাকতো, বাট তার অ্যাকচুয়ালি আসলে বাড়ি হলো কেরানীগঞ্জে। ছেলে কি খুব সুদর্শন টাইপ? খুব সুদর্শন টাইপ নাকি? আমার কাছে তো প্রিন্সেসই লাগবে। প্রিন্সেস আর প্রিন্সের মতো প্রিন্স। ওকে, তাই তো বলি, এরকম রাজকুমারী প্রিন্স ছাড়া কে আর পছন্দ করে? জানি না আমি আসলে কার কাছে কেমন লাগবে, আমার কাছে তখন না প্রিন্স আমরা ধরে নিচ্ছি। তারপর তখন তো বললাম সে মানে ওই ঈদের দিন সে ওই অবস্থাতেই মানে গ্রামে মানে কেরানীগঞ্জ। বাই দ্য ওয়ে, আমার অনুরোধ প্লিজ শেয়ার করুন আমাদের পোস্ট যত বেশি সংখ্যক, এবং আমরা 2-3 বার প্রোগ্রাম মিস করেছি। আমি অফকোর্স আমার প্রডিউসার জুয়েলকে অনুরোধ করব যেটা যেন মিস না করি। যারা বেশি শেয়ার করতেছে তাদেরকে লাইভ স্ট্রিমে আমি আজকেও ঘোষণা দিয়েছি, গত 2-3টা প্রোগ্রাম মিস করেছি, আমরা একসাথে যেন 2-3 জনকে নিয়ে নিতে পারি নেক্সট কোনো প্রোগ্রামে। জুয়েল, কথা দিচ্ছ? অবশ্যই প্লিজ। আর কমেন্টস আমরা তো মাঝে মাঝেই পড়তেছি, সো প্লিজ আমাদের সাথে থাকো। নেক্সট, তো আমি আমার আম্মুর এখানে চরিত্রটা বলি। আমার আম্মু খুব নর্মাল একটা সিম্পল পারসন, খুব বাচ্চাদের মতো, দায়িত্ব বা কোনো কিছুই মানে এগুলা তার মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়ে না। তো আমি কারোর সাথে পারি না, আম্মুর সাথেই পারি। তা আম্মুর সাথে চিল্লাইতেছি, দরকার কি ছিল ছেলেটার মারার? কিছু না জেনে আমি সব বলছি, তারপর না জেনে শুনে এরকম কেন করতেছে? আমি এখন যাবো ছেলেটা দেখতে, ছেলের তো অবস্থা অনেক খারাপ। এইভাবে বলতেছি, বাসায় কেউ নাই যে আম্মু আছে, আমি ওই সুযোগে যেন আমি যাকে যেয়ে দেখতে পারি। তো নানুর বাসা তো খুব কাছে, সে গ্রামে গেছিল, গ্রাম থেকে আসে, সেটা তো আমি বুঝতেই পারছি তার বোনের বাসায় দেখে। তো এরকম বলে অনেক চিল্লাচিল্লি করে আমি বিকালে যাই ওর নানুর বাসা, ওইখানে খুব কাছে, মসজিদের পেছনে তার নানুর বাসা, ওইখানেই পড়তে যেতাম, ওইখানেই বান্ধবীর বাসা।
তো যাওয়ার পরে আমি যাই, সে আমাকে দেখে খুব সারপ্রাইজ হয় যে এরকম এত তুমি strict- দেখতে আসছো তাকে। হ্যাঁ, এত স্ট্রিক একটা সিচুয়েশন থেকে আমি দেখতে আসছি। তো আমি আসলে জানতে চাই কি হয়েছে। তো সে যেভাবে বলতেছে যে এরকম এরকম হয়েছে, আমাকে এভাবে ধরছে, ওইখানে নিয়ে গেছে, দেন মারধর করছে, বাট দেখছে আমার আপু এটা উল্টাটা বলতেছে যে এরকম কিছু হয়নি, ও তো সিম্পাথি নিচ্ছে। হ্যাঁ, বাট সে আসলে, আমি তাকে দেখে বুঝতে পারছি যে না, মানে সে মিথ্যা বলতেছে না। তারপর ওইখানে ওই মুহূর্তেই আমি তার প্রতি ভালোবাসি, যে এটা আমি ফিল করছি ওই মুহূর্তে। মানে বিগুলো বাজতেছে, পাখি বাতাস ঝরতেছে, পাখি গান বাজছে, এরকম খুব একটা ব্যাপার, একটা- একটা দারুণ এক্সট্রিম রোমান্টিক। সাবাস সাবাস। পরেবার তোমার দৃষ্টিকোণ থেকে তখন ব্যাপারটা এরকমই, তো- ক্লাস 7-এ তুমি উঠতেছো আকাশে, তখন প্রেমের দারুণ এক ভালো লাগে। তারপর বাসায় চলে আসি। তারপর আমি মানে আম্মুকে বলতে, হ্যাঁ অনেক, আম্মুকে আর কি, আম্মু যেন বাসায় আব্বুকে না বলে বা আমি যে বের হয়েছি, তো এই জন্য আচ্ছা, আমার তো কপালে খারাপ হয়েছে এখান থেকে, প্রোগ্রাম থেকে বের হওয়ার পর এই কথাটা সবাই লিখতেছে একসাথে। গুরু যদি মেয়েটাকে দেখাতে না পারেন, আপনার কপালে খারাপই আছে। আপনি বারবার বলছেন 6 ইয়ার ধরে এমন সুন্দর মেয়ের মুখ আমি খুব দেখিনি, এবং সবাই বলতেছে আপনার কপালে খারাপ আছে যে মেয়েটাকে না দেখান। ওকে ওকে, তারপর? তো আমি, আম্মু যেন আব্বুকে না বলে দেয়, তাই জন্য একটু বাড়তি বলতেছিলাম যে ওকে অনেক মারধর করেছে, মানে ওর অবস্থা খুব খারাপ, হসপিটালাইজ হওয়ার মতো সিচুয়েশন, যদি কিছু হয়ে যেত, হ্যাঁ আপনার মেয়েটা কেন করলো এরকম এইরকম ভাবে বলতেছিলাম। তো আম্মু আমার একটু সিচুয়েশনটা, মানে পাগলামিটা একটু দেখে আর বলে নাই। তো এরপর আপু, এরপর সময় যায়, আমার এক্সাম হয়, আমি তখনও পড়ার প্রতি কনসেন্ট্রেট দিচ্ছি, সব মেনটেন করতেছি। হ্যাঁ, আমি বরাবরই লেখাপড়ায় তুমি ভালো ছিলে, রাইট? হ্যাঁ, কেমন অবশ্যই। রেজাল্ট হতো ছোটবেলা থেকে? অলওয়েজ রোল 1 2 3। ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকতে? হ্যাঁ, কোন আমি- স্কুল আমাদের হলো, বলা যায়? হ্যাঁ এটা পাইকপাড় স্টাফ সরকার, মানে আমাদের পাইকপাড় ও আচ্ছা, যে স্টাফ কোয়ার্টারে যে সরকারি একটা স্কুলটা, প্রাথমিক এটা স্কুল। আমাদের দেখা গেছে ওই এলাকার ম্যাক্সিমাম সব ধরনের ছেলে মেয়ে ওই স্কুলটাতেই পড়তো, বুঝতে পারছি, বাসার বুঝতে কাছে তো। তো তোমরা তো আর- স্টাফ কোয়ার্টারে থাকতে। আমি বলি ব্যাপারটা, সমাপনীতে রেজাল্ট কেমন হ্যাঁ। আসছিল? আমার গোল্ডেন। গোল্ডেন? হ্যাঁ, সো গুড ম্যান। তো ওইটা আমাদের পরিবেশটা কেমন ছিল, এই যে তোমার 4 ভাই বোনই কি এরকম রেজাল্ট করতো? আমার আপু ভালো ছিল, বাহ। মানে আমার বড় ভাই একটু হ্যাঁ, down সেটা এ তো তুমি ছিল। আগেই বলেছো। মানে তার ব্রেন ভালো, বাট ওই আব্বুর সাথে একটু মনোমালিন্য সেটা করে তুমি সে আগেই ইচ্ছা বলেছো, করে, বাট হ্যাঁ। বাকি 4 ভাই বোন তারা সবাই রেজাল্ট এরকম বাকি আমার করতো। ছোট ভাই, আমি। সমাপনীতে গোল্ডের পাইছে এবং বরাবরই ফার্স্ট সেকেন্ড হইতে। হুম। বাহ, ঢাকার এরকম একটা তখন খুব কম্পিটিশন লাগতো একদম এলাকার অনেক মানুষের, কম্পিটিশন মানে বাবা, কারণ আমার- ঢাকার মতো একটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে না, আমাদের first, second এলাকার ধরা। মধ্যে একটা লাগতো যে আমার ওই বান্ধবী মানে ও সমবয়সী এগিয়ে যাবে আমাকে। বা ওনার ওর আব্বু আমার আব্বু ফ্রেন্ড, এগুলা বুঝতে পারছি, যা এগুলা হয় একটা আর কি। ছিল। ঢাকার মতো একটা জায়গাতে এরকম ভাবে রেজাল্ট করে, সো গুড। তুমি আসলে এক্সট্রিমলি ট্যালেন্টেড। তারপর আমরা কিন্তু আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি, সময় কিন্তু শেষ আসছে, অনেক গল্প মনে হয় তোমার বাকি। তারপর তারপর দেখেছে আমার এইসব পাগলামি দেখে, যদিও তেমন রিলেশনের কোনো পর্যায়ে যায় নাই, কিন্তু তারা আমাকে নিয়ে খুব স্ট্রিক হয়ে যায়, এলাকা চেঞ্জ করবে, অন্য এলাকায় শিফট হবে, আপু এই ব্যাপারে খুব প্রেশার দেয়। বাট তখন আমার কাছে এগুলো আর একটু ডিপ্রেস করে ফেলে, কজ আমার এই এলাকায় খেলাধুলা করেছি, আমার তোমার ছেলেবেলায়, দোতলায় হ্যাঁ। 5 তলায় আমার ফ্রেন্ড ছিল, আমার জন্ম হসপিটাল হয় না, আমার বাসায় জন্ম হয়েছে। তো সবকিছু মিলে মানে আমার পুরো শৈশবকাল। তো একে তো আমি ডিপ্রেশনে আছি, আবার এরকম টাইমে আমি এই ভাবতে, যদি আমি একটা এলাকায় চলে যাই, অ্যাডজাস্টমেন্ট হয়, অনেক খারাপ লাগে একটা কাজ একদম আছে। তাই। তো আবার আমার এক্সামও চলছে, সবকিছু ঠিক আছে, এরকম চলতেছে। আর বাসা চেঞ্জ হয়, একটু সময় যায়, এরকম আমার 8-এ উঠি। তারপর দেখেছে ছেলেটার সাথে আবারও ফোনে, মানে বাসার সামনে দাঁড়াইতো বা দেখেছি স্কুলের সামনে আশেপাশে দাঁড়িয়ে থাকতো। তো এই ব্যাপারগুলো আমি কোনো কিছু হাইড করতে পারি না, এগুলো বাসায় দেখে, এগুলোরও প্রভাব আমার উপর পড়ে। হ্যাঁ, আমি বাসায় যখন ফার্স্ট কম্পিউটার নিয়ে আসে, আমি তো ফোনে আর যোগাযোগ করতে পারি না, ওই কম্পিউটার শিখে ফেসবুক আইডি খুলেছিলাম, কিন্তু কিভাবে সরাইতে হয় ওগুলো আমি জানতাম না। তো দেখেছে ওইটাও ধরা খেয়ে যাই। তো ওগুলা দেখে আমার বড় ভাই আমাকে মানে
মানে আমি আমাকে একবার ভাইয়া মারে, একবার আব্বু মারে, আবার আপুও মারছিল, এরকম। মানে যখন তখন যে মনে করতেছে মানে যখন যার কাছে ধরা খাচ্ছি সে আসলে। মারতেছে। আর হ্যাঁ। ও অনর্গল ধরা খেয়ে আমি ধরা ও যখন কম্পিউটার সরল তুমি, মানে কম্পিউটার যখন ইউজ করছো তখন হিস্ট্রি কিভাবে ডিলিট করতে হয়, লগ ইন ডিটেইল এগুলো কিভাবে জানি। ডিলিট করতে আর হয়। অনহারে ধরা খাচ্ছ আমি তুমি। আমার আম্মুর ফোন নাম্বার দিয়ে আসলে ফেসবুক আইডিটা খুলেছি, তো দেখেছে আমার খুব ইজিতে পেয়ে গেছে আমার আইডিটা। তো মানে সমানে ধরা খাইছো তুমি, যেদিনই হ্যাঁ। মোবাইল নিয়ে এসছো সেদিনই ধরা খাইছো, আবার পরের বার মোবাইল নিয়ে এসছো সেদিনও ধরা খাইছো। হ্যাঁ, ওকে, তোমার ধরা খাওয়ার ভাগ্য খুব ভালো, আর একটু সহজ সরল টাইপ মনে হয় তুমি। জানি না, মানে Okay, ওটা তারপর? ফার্স্ট টাইম ছিল। আর আমি তো ওই যে বয়সী বাকি ক্লাস 7 পড়ে। আমার ওই যে আমার আশেপাশে এমন না যে আমার অনেক ফ্রেন্ডরা রিলেশন করে, আমি জানি এইসব ব্যাপারে কোনো ধারণা ছিল না। ওকে, তারপর বলো। তো এরকম দেখা গেছে যে আপু আমার যখন স্কুল চেঞ্জ হয়, সবকিছুই হয়, তখন একটু লেট হলে বা আমাকে হঠাৎ করে দিয়ে আসে নিয়ে আসে, খুব ইনসিকিউর ফিল হয়। তারপর একটু লেট হলে মানে ভাবে যে আপু যেভাবে রিলেশনে ছিল, যে হয়তো সে গার্ডেনে গেছে বা কোনো ক্যাফেতে গেছে, সেও ভাবে যে আমি ওরকম টাইম পাস করতেছি, বাট আসলে এরকম কিছু না। দেখা গেছে স্পোর্টস যেটা লেট হচ্ছে বা এরকম আমার প্রতি একটু আমার ফ্রিডমটা চলে যাচ্ছে, এটা আমার খুব খারাপ লাগতেছে। বা দেখা গেছে ছেলেটাকে কিন্তু আমি দেখি নাই, বা ছেলেটা হয়তো আমি স্কুলের পাশে দাঁড়াইছে, আমি নিজেও দেখি নাই, আমার ভাই আমাকে নিতে যে ছেলেটাকে দেখছে, বাসায় যে আমাকে আবার ওই দিনই ফেসবুক আইডি ধরা খেয়েছে, সবকিছু চ্যাটিং এরকমও ছিল যে বলতেছিল এত প্রবলেম যেহেতু হচ্ছে, এত যেহেতু ভালোবাসে, মানে ওর ফ্রেন্ডরা, ও তখন ইন্টার ফার্স্ট ইয়ারের লাস্টে ছিল, এরকম। মেসেঞ্জার চ্যাটে এগুলো আসছে। হ্যাঁ, চ্যাটে আসছে? এরকম ছিল যে যেহেতু এত কিছু প্রবলেম হচ্ছে, আমার ফ্রেন্ডরা সাজেস্ট করছে যে আমি তোমার সাথে কাবিন করে ফেলি, যেন তারা আমাদের আলাদা না করতে পারে। ফেসবুক চ্যাটিং এগুলো পাইছে তারা, হ্যাঁ। তোমার পরিবারের লোকজন। হ্যাঁ, তাহলে তো এরকম খবর আছে তোমার। হ্যাঁ, একে তো ভাইয়া রাগ কাজ করতেছে যে ওকে আমার স্কুলে গেটে দেখছে, দেন বাসায় যে আবার আইডি এসব চ্যাট, ওভারঅল মিলে আব্বু ভাইয়া আপু সবাই তিনজন আমাকে একটা রুমে আটকে, মানে একদম ধরতেছে সব কথাবার্তায়, বা ভাইয়া মারতেছে, ভাইয়াকে কেউ আটকাচ্ছে না। ওই যে শাসন, এটাই শাসন। তো এটা আমি আর নিতে পারতেছিলাম না। দেখেছে এখন কিছু না করলো, মানে এই যে হয়তো মানে আরো একবার মোবাইল দিছে, ওইটাও ধরা খাচ্ছি। আমার ছোট ভাই আমার সাথে থাকে, ও দেখতেছে, মানে ধরা খাইয়ে যেতেছি। লট অফ ধরাজ, কত 5-6 ধরা খাইছে সব মিলে। হ্যাঁ, তারপর দেখেছে মানে আগে কয়েকবার ওয়াশরুমে যে আমি ফোনে মেসেজ করতাম, একটু লেট করতাম, তো তাও এখন ধরা? না, এখন মোবাইল নেই আমার কাছে। তারপর দেখা গেছে আমার ওয়াশরুমে দাঁড়াইছে, হ্যাঁ ওর হাতে মনে হয় মোবাইল আছে বলি, মানে খুব উঠতে বসতে সবকিছুতে একটা প্রেশার ফিল করতেছিলাম। তো আমাকে বলতেছিল যে এই ছেলে তো তোর সাথে টাইম পাস করতেছে, করতেছে, এগুলা মানে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতেছিল আমার মাথার মধ্যে, কিন্তু আমার মধ্যে যে না এরকম না, ফার্স্ট লাভ, এটা ভুল বলতেছে, হ্যাঁ আমি যেন সইরা যে এই জন্য বলতেছে। তো এই জিনিসটা মাথায় ঢুকাই দিছে যে তোকে ভালোবাসে না, এগুলা ফাইজলামি করতেছে। তো ওই যে বললাম আমার ফেসবুক আইডি ধরা খেয়েছে, দেন ওই দিন দেখছে 3 জনে আমাকে মিলে অনেক রাতে ওইগুলা নিয়ে অনেক জিজ্ঞাসাবাদ, দেন ভাইয়া গায়ে হাত তুলো। পরের দিন সকালে যখন স্কুলে যাব, আমি আর এই অবস্থা স্কুলে যাইতে পারতেছিলাম না। আমি ছেলেটার সাথে দেখা করতে চাইতেছিলাম, কজ গতকালকে আমি সবকিছু বলবো যে কি হয়েছে, আমাকে কি করছে বা কিভাবে ধরা খেয়েছি। তো রোডের এপার ওপার ডিস্টেন্স, তো আমি কারো ফোন দিয়ে তাকে কল দিই, সে একদম ঘুম থেকে উঠে সে অবস্থাতে চলে আসে, এসে জিজ্ঞেস করে যে কি হয়েছে, বাসা দিকে গিয়ে চলে আসছো একবারে, এভাবে বলতেছে। তো আমার মাথায় ওইটাই কাজ করতেছিল। আপু বলছিল যে ও তো তোকে কখনো বিয়ে করবে না। তা আমিও বলতেছি হ্যাঁ চলে আসছি, এটা বোঝার জন্য, পরীক্ষা করে দেখার জন্য। এই কথাটা আসতোই না আমার মধ্যে, বাট সে যেহেতু জিজ্ঞাসা করছে, তো আমি বলতেছি হ্যাঁ চলে আসছি। তারপর বলতেছে, তো সে খুব নর্মালি নিছে, বলতেছে আচ্ছা ঠিক আছে। আবার সে রোডের পারে গেল, হাফ প্যান্ট পরে ছিল, ওখান থেকে ফুল প্যান্ট পরে আসলো, বাস ভাড়া নিয়ে আসলো, এরকম কিছু। পরে আমরা ওইখান থেকে মানে তাদের এলাকার দিকে, মানে তার কলেজের পাশে একটা চায়ের দোকানে যাই। তো যাওয়ার পর ওইখানে ওর একটা মেয়ে ফ্রেন্ডকে ডাকার পর ওই মেয়ে ফ্রেন্ডের বাসায় আমাকে দিয়ে আসার পর সে বলতেছে আমি আসতেছি।
এর মধ্যে কিন্তু আমার স্কুলের টাইমটা পার হইতেছে। তুমি চলে গেছো কেরানীগঞ্জের সাথে? কেরানীগঞ্জ মানে আমি মোহাম্মদপুরের পর বসিলাম, মানে তার এলাকায় যায়নি, অত ভিতরে এলাকা না। তারপর তো সে আমাকে রেখে বলতেছে আমি আসতেছি। তো আমি জানি না কে কই যাচ্ছি, কি বলতেছে কাজ আছে, আমি আসতেছি। ওইদিকে আমার স্কুলের টাইম পার হইতেছে, আর আমি ভাবতেছি আজকে তো বাসায় গেলে শেষ, আমি যাইনি। আমাদের স্কুলে না গেলে কিন্তু টেক্সট যায় আব্বুর ফোনে যে আমি স্কুলে যাই নাই। আবার সবকিছু মিলা খুব ভয় পাইতেছিলাম। তো স্কুলের টাইম পার হয়ে গেছে, তারপর সে আসছে। আসার পর সে আসলে বাসা থেকে টাকা নিয়ে আসতে, মানে টাকা আনতে গেছিল। ওই যে আমি চলে আসছি, এই সে টাকা নিয়ে আসছে, 2 লাখ টাকা নিয়ে আসছিল। তো আসার পর সে বলতেছে হ্যাঁ বিয়ে করব, এরকম সবকিছু বলতেছে, খুব হালকা ভাবে নিছে। তার সাহস দেখে আমিও খুব সাহস ফিল করতেছিলাম। আর আমার ওই ভয় কাজ করছে যে বাসায় গেলে আমার মায়েরা ফেলবে, যাবো না, ঠিক আছে। তো এলাকা থাকলে আমার ফ্যামিলি তখন কি ক্লাস 7 এ আছো না 8 এ গেছো? 8 আচ্ছা 8 এ। হ্যাঁ। তারপর দেখেছে এখন ওই ওর ফ্রেন্ড সাজেস্ট করলো যে ওদের দাদার বাড়ি যে যাই, তার এলাকায় থাকলে আমার ফ্যামিলি খুঁজবে, ওর ফ্যামিলি খুঁজবে, আলাদা করে দিবে। আমিও ভয় পেতেছিলাম হ্যাঁ আমাকে আবার মারধর করবে। পরে ও যেভাবে প্ল্যান করতেছিলাম আমি ওইভাবে তাইতেই করতেছিলাম। ময়মন সিং, ওই মেয়ে ফ্রেন্ডের দাদু বাড়ি ময়মন সিং, আমরা ওইখানে যাই। ওইখানে যাওয়ার পর ওদের গার্জিয়ান যারা বা ওইখানে যারা গুরুজন ছিল সবাই আর কি বলতেছিল না আমাদের বিয়ে দিবে এরকম কিছু। তো তখন আমাদের বিয়ে হয় নাই। দেখেছে আমরা বসেছিলাম একটা টিনের ঘরে, এরকম একটা সিচুয়েশনে দরজা অনেক জোরে ধাক্কায় কে একটা মহিলা, বোরকা পরা মহিলা এরকম আসে। তো এরকম পরিবেশে আমি তো চিনতে পারিনি, তো ও খুব স্তব্ধ হয়ে যায়। তো সেটা আর কেউ ছিল না, ওর আম্মু ছিল। এত দূর থেকে চলে আসছে 2 দিনের মাথায়, পাগলের মতো খুঁজে। তো এসে তো আমাকে অনেক কিছু বলতেছিল, আর ওকে বলতেছিল চইলা যেতে, যা হয়েছে এইটা সেটা। এখন আশেপাশে মানুষ আমাকে বলতেছিল যে চইলা গেলে আলাদা করে দিবে, ছেলের ব্রেন নষ্ট করে দেবে। আমি অনেক কান্নাকাটি করতেছিলাম এগুলার। বাট তোমার তো বাসা যাওয়ার পরিস্থিতি আর নাই? না, আমার বাসা থেকে তখনও কোনো নক আসে নেই, কিছু আসে ওয়েও নেই আসলে। আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে নেই, নক দেওয়া তো দূরের কথা। তারপর ও ওইখানে খুব মানে আমাকে সাপোর্ট করেন, মায়ের সাথে ফাইট করে, বলতে কোথায় না যাব না। ও জানে যে গেলে হ্যাঁ আলাদা, ওর আম্মু এটা বলতেছে ঠিক আছে মাইনা নিছে আই বিয়ে করে দিব। ও বলছে গেলে আলাদাই করে দিবে, কজ ওর মাকে জানে। পরে অবশেষে ওর মা ওই পরিস্থিতি ফেস করে চলে যায়। আশেপাশে মানুষ ছিল, তো বলতেছে ঠিক আছে তাড়াতাড়ি তাহলে বিয়ে করে তাড়াতাড়ি চলে আয়, এলাকাটা তোদের জন্য ভালো না, সেফ না। কজ এতগুলো টাকা নিয়ে আসে, তো হাফ টাকা নিয়ে যায়, আর আমাদের যতটুকু দরকার ওরকম করে, বা যতটুকু খরচ করা হয়ে গেছে অতটুকু করে চলে যায়। দেন সেকেন্ড ডেতে গ্রামের লোকজন হঠাৎ করে রাত 10টা বাজে, ওইখানে তো রিক্সা বা এরকম কিছু না, ভ্যানে করে নিয়ে যায়। ভ্যানে করে কোথায় নিয়ে গেছে, আমরাও গেছি। যার পর এখানে কাজে ছিল, ওইখানে দেখা গেছে যে বিয়ে করাবে। আমি জানতাম না, মানে এখন তুমি তো আন্ডার এজ, তোমার ওই ভালোবাসা মানুষ যে সেও কি আন্ডার এজ নাকি? 18 নিচে বয়স? না না, তার বয়স একটু বেশি, রাইট? হ্যাঁ। তখন তুমি ক্লাস 8 এ মাত্র? হ্যাঁ, 8। সার্টিফিকেট এজ কত? 14 13? তখন 14। ওকে, তারপর তো বিয়ে হয়ে গেল না। তখন আমি ওই সিচুয়েশনটা খুব মানে ওই যে হঠাৎ করে মানে খুব নার্ভাস ফিল করতেছিলাম, লাগতেছিল সবকিছু মিলে। তো যে বিয়ে হয়ে গেল, ওইখান থেকে আসলাম, আমি খুব ওই নার্ভাস ফিল করতে। মানসিক অবস্থা কি রিয়া? ফ্যামিলি থেকে দূরে এবং এইরকম পরিস্থিতি, হঠাৎ বিয়ের মধ্যে পড়লে, মাত্র ক্লাস 8 এ পড়ো, তোমার ভিতরে অবস্থা কি তখন? নাকি একটা ঘরের মধ্যে আছো, যা হচ্ছে হোক? ওই যে ফ্যামিলি আমাকে এতদিন এত পরিমাণে যে একটা কষ্ট দিয়েছে মধ্যে রাখছে, আমার আর ওই আর ওখানে যেতে মন চায় না। ওই জিনিসটা ভয় লেগে গেছে। আচ্ছা, ওই ভীতির কারণে আর বাড়িতে যেতে মন চায় না। ভীতি, হ্যাঁ। বড় বোনের কারণে একটা তো ক্ষোভ ছিল, আর তোমাকে এত বেশি টর্চার বলবো না, এত বেশি তোমাকে আমাকে অন্যভাবে সাপোর্ট করলে আমি এই জিনিসটা করতাম না। ওকে, সো তুমি বাড়িতে ফিরে যেতে চাও না যে কোনো মূল্যে? আমি যেখানে থাকি বাসায় যেন না যেতে হয়। ওকে, তারপর বিয়ে হয়েছে ওইখান থেকে। তো যে তো ওইখানে অনেক
আমরা তো তারপর ঢাকায় চলে আসি। ওর আম্মু আমাদের সাজেস্ট করে যে এখন তো বাসায় নেওয়া সম্ভব না, তোমরা কোথাও ভাড়া থাকো আপাতত। আমি বাসায় ম্যানেজ, মানে ওদের বাসায় ম্যানেজ করার ট্রাই করতেছে। তো এরকম আমার ভাড়া থেকে তো আসলে ওই টাকার কয়দিন থাকে, ও তো জব করে না। আর আমিও না এইসবের সংসারের এইসব কিছু বুঝি না, কখন ঘুমতে করতে হয় কি করতে হয় কোনো কিছু আমার জানা নেই। তো দেখে গেছে 1 মাসের শেষে আমার ওই যে জব নাই, টাকা শেষ হয়ে গেছে, ওইখানে তো ওইভাবে থাকার পসিবল হচ্ছে না। তারপর দেখেছে ওর আম্মু সবকিছু বোঝার পর ওদের বাসায় নিয়ে যায়। মানে ওর আব্বু খুব রাগে, আর ওর আব্বুর সাথে ওর বন্ডিং খুব খারাপ। বাট আমাকে যখন দেখে মানে পুরো গলে গেছে ওর আব্বু, মানে আর ওদের বলে যাওয়ার মতো মুখই তো তোমার। আমার তোমাকে গালি দিয়ে শেষ করে দিল আমার ভিউয়ার্সরা। তারা বারবার বলতে স্যার কখন মুখ দেখাবে, আমি যদি মুখ না দেখে জীবনে গুরুর প্রোগ্রাম দেখবো না, বহু রকমের কথা। এবং স্বাভাবিক তোমার শ্বশুর তাই হয়েছে, তোমাকে দেখে গলে গেছে, রাইট? তোমার কিন্তু আমি যতদূর শুনেছি যে আরো অনেক উত্থান পতন আছে তোমার জীবনে, একটু দ্রুত যেতে হবে। তারপর তো এরকম সবকিছু ঠিক হয়ে যায়। তারপর ও আমাকে অলওয়েজ সাপোর্ট করতো, এই জন্য ওর ফ্যামিলির সাথে বন্ডিং খারাপ হয়ে গেছে। মানে আমাদের বাধ্য হয়ে সবাই মেনে নিচ্ছে, কিন্তু আসলে এরকম কি মন থেকে কিছুই না। তো ওই ব্যাপারগুলো এফেক্ট পড়ে আমাদের রিলেশনে এখন, যে বাধ্য হয়ে সব মেনে নিচ্ছে। কিন্তু দেখেছে আমি এরপর পড়ালেখা কন্টিনিউ করার জন্য আমার বাসায় চলে আসি। এর মধ্যে ওর আম্মুর সাথে ওর একটা ঝগড়া, মানে ওর আম্মুর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে ছাদ থেকে পড়ে যায়, তারপর হাত ভেঙে যায়। তো আমার কাছে জিনিসটা অনেকখানি খারাপ লাগছে, যে সামহাও আমি নিজেকে আর কি এটার দোষী মনে করতেছিলাম, যে আমার জন্য ওরা ঝগড়া করতেছিল, করতেছিল আমার জন্য। সবকিছু মিলে আমার সাথে ওর রিলেশনে খুব এফেক্ট পড়ে, ব্যাড এফেক্ট পড়ে। তো আর ও তখন জব করে না, ওর বাসা থেকে আমাকে এগুলো নিয়ে অনেক কথা শোনাইতো, করতো। তো দেখা গেছে মানে আমাদের রিলেশনটা না আস্তে আস্তে খুব নষ্ট হয়ে যায়, আমাদের মধ্যে খুব অযথা ঝগড়া শুরু হয়ে যায়, ঝগড়ার লেভেলটা খুব বেড়ে যায়। ওর আম্মু আমাকে শিখিয়ে দিত যে বলো যে তুমি ওকে ছাড়া দিবা, চলে যাবা, তাইলে ও বুঝবে। তো এরকম করতে করতে আমিও বলতাম, বাট এই কথাটা ভ্যালুলেস হয়ে গেছে, যে সবসময় তো বলি। তো এরকম এক সময় ঝগড়া তোমার মা তোমাকে বোঝাচ্ছে, ওদিকে ওর মা বাবা ওর আত্মীয় স্বজন ওকে বোঝাচ্ছে, মাঝখান থেকে তোমাদের সম্পর্কটা ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছে, এরকম কিছু? না না, এরকম বোঝাচ্ছে না। ওর ফ্যামিলি আমাকে বোঝাচ্ছে যে ওকে জবের জন্য প্রেসার দাও, হ্যাঁ, বা ওর যা যা ব্যাড হ্যাবিট আছে ওগুলা যেন আমি ঠিক করি। তো কিভাবে ঠিক করবো, মানে বলতেছে চইলা যাবা, এটা বুঝাও। তো এরকম বলতে বলতে তখন দেখছি যে কথাটা ওর কাছে ভ্যালুলেস, মানে বলতেছে কমন হয়ে গেছে। তো এরকম করতে করতে একদিন যখন ঝগড়া এমনও হয়েছে, আবার ওর সাথে ঝগড়া হইতে যে এবার দেখা গেছে যে ও আমার গায়ে হাত তুলছে, এরকম একটা সিচুয়েশন চলে আসছে। তো এখন তো আমি আমার কোন স্কুল ফ্রেন্ডের সাথে কানেক্টেড না, ফ্যামিলির সাথে এসব শেয়ার করার মতো কিছু মানে ওর সিচুয়েশন না। এটাও খারাপ লাগছে যে বাসা থেকে ও মায়ের খায়, ওর কাছে আসে, এখন ওর কাছে এখন আমার মায়ের খাইতে হইতেছে। তো এই জিনিসগুলা এরকম করতে, এখন যখন ঝগড়ার লেভেলটা খুব বেড়ে যাইতেছিল, তারপর আমি বলছি হ্যাঁ ওকে ভয় দেখাইছি, এবার আমি এটা করে দেখাবো যে ওকে আমি ছেড়ে দিব, তখন হয়তো রিলিজ করবে। তো আমি একটা আমার ফ্রেন্ডের হেল্প নিয়ে একটা কাজী অফিসে যে একটা পেপারস তৈরি করি। তো বাট আমার ওইরকম পেপার ছিল না যে ওকে ডিভোর্স দিবে, বাট একটা ভয় দেখাবো, যে মুখের ভয় শুনতেছে না, একটা কাগজ পাঠানোর ব্যবস্থা করলে। ওকে, তারপর ওই লোক জাস্ট ওই কাজী অফিসে যে উনি আমাকে এটাই বলছিল যে সমস্যা নেই, তুমি 90 দিনের মধ্যে, মানে একটা প্রসেসিং বলছে যে এটা পেপারসটা কোনো ম্যাটার করে না, 90 দিনের মধ্যে তুমি সবকিছু ঠিক করতে পারবে। আমিও ব্যাপারটা তাকে বুঝাইছি, তখন আমাকে সে একটু এটা বলে সান্ত্বনা দিছে যে 90 দিনের মধ্যে সবকিছু ঠিক করতে পারবে। বাট যখন আমি এটা করছি আর তাকে দেখাইছি, তো এটা কোনো কাজে লাগে না, সে আরো হাইপার হয়ে এটা বাসায় জানাবে, দেখাবে। তা আমি তো বুঝছি যে বাসায় জানালে তো বাসা মানুষ খুশি হয়ে যাবে, আলাদা করে দিবে। আর আমি জানি ঝগড়া 2 দিন পর ঠিক হয়ে যাবে, ঠিকই আমার কাছে আসবে, শুধু মাঝখানে প্রবলেম গুলো। বাট না, সে তখন আমি কাগজটা দিতে চাই না, সে আমাকে আমার বাসায় এসে মারধর করে নিয়ে যায়। আমার ভাইয়া দেখতেছে, কিছু বলতেছে না, আমি মাই খাচ্ছি, আমাকে কেউ কিছু বলতেছে না, কিছু না, সবকিছু হ্যাঁ ও ভুল করছে এই জন্য এমন করতেছে, কিছু হয়েছে এই সে কাগজ শো করে। ওর আম্মু আব্বু বলে ওরা যেন আর দেখা না করে, সবকিছু শেষ ওইভাবেই নিয়ে নিছে। তো নেওয়ার পর সেপারেটেড হয়ে গেলেন আপনারা? হ্যাঁ।
তো নেওয়ার পর এরকম আবার কয়দিন পর আমাদের দেখে একটু দ্রুত যেতে হবে, কিন্তু সময়ের একদম কম, হয়তো 20 থেকে 25 মিনিট আর সময় পাবো আমরা। হ্যাঁ ওখান থেকে সেপারেটেড হয়ে গেলেন আপনি, তারপর আমার পড়ালেখা কন্টিনিউ চলতেছে তখন। তখন কোন ক্লাসে আপনি? তখন এই যে 9-এ। ক্লাস 9-এ। ওকে, ওর কাছ থেকে আলাদা হয়ে গেলেন তখন, তারপর? তো এমন আবার দেখা যাচ্ছে ওই মানে ওই যে এক এলাকার কাছে তো ঘুরে ফিরে সামনে আসছে, আবার সবকিছু ঠিক করার ট্রাই করছে, আমরা হাইড করে আবারও কথাবার্তা বলতেছি, আবার ওইগুলা ফ্যামিলির সামনে আসে, তখন আমি ফ্যামিলিকে এক্সপ্লেন করি যে আমার ইন্টেনশনটা কি ছিল, সেটা এক্সপ্লেন করি, তারা সব বুঝতে পারে যে হ্যাঁ ঠিক আছে ওর সেপারেট, মানে তখন সব সাপোর্ট করে, ফ্যামিলির সাথে বন্ডিং ভালো হয়ে গেছে, সাপোর্ট করতেছে, আমিও খুব কনফিডেন্স নিয়ে তখন কথা বলতে পারি। ওকে, তো দেখা যাচ্ছে আবারও ওর মধ্যে ওই যে জব জিনিসটা এখনো কন্টিনিউ হইতাছে না, তো ওর সাথে সম্পর্কটা আপনার আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে, একদম নষ্ট হয়ে যাচ্ছে একদম। এখন এই অবস্থাতে আপনি কি করলেন? আপনি কি এরকমই ভাবেই কন্টিনিউ করলেন, নাকি জীবনে নতুন কোনো মোড় আসলো তখন? হ্যাঁ, তখন আমি এবার আমি আরেকজনের সাথে রিলেশনে ইনভলভ হওয়ার ট্রাই করলাম। কেন? ওকে ভোলার জন্য? তা সে যেন রিয়েলাইজ করে হারানোটা কি, এন্ড আমি খুব পেইন ফিল করতে, মানে তাকে রিয়েলাইজ করানোর জন্য, ওকে কি পাওয়ার জন্য, ওকে রিয়েলাইজ করার জন্য কিন্তু ডিভোর্সের ইটা পাঠিয়েছো, রাইট? ওটাও কাজ হয়নি। ওটা কাজ হয়নি, তখন অন্য একটা সম্পর্কে জড়িয়ে পড়ার চেষ্টা করলে যাতে করে সে তোমার কাছে ফিরে আসে। তখন সে ফিরে আসে, সে যেন ঠিক হয়ে যায়। আচ্ছা, ঠিক হয়ে যায়, চাকরির চেষ্টা করে বা এফোর্ট দেয়, রিলেশন এফোর্ট দেয়, সমস্যাগুলো সেগুলো ঠিক হয়। ওকে, এর জন্য অন্য একটা রিলেশনশিপে তুমি জড়িয়ে পড়লে, এটা তোমার বুদ্ধিতে তখন এটা মনে হয়েছে। ওকে, তারপর? তো দেখেছো ওইটা, বাট আস্তে আস্তে ওই একটা সবকিছু ঠিক করতে যে আমি আসলে রিলেশনটাতে ইনভলভ হয়ে যাই। মানে যার সাথে তুমি ওকে দেখানোর জন্য শুরু করলে, কোন এলাকার? ওই এলাকারই কোনো ছেলে? হ্যাঁ, আশেপাশে। আচ্ছা, ওর সাথে করাটা তো শো অফ করার জন্য, যাতে করে ছেলেটি তোমার প্রতি একটা ইনসিকিউর ফিল করে এবং সে চাকরির চেষ্টা করে, যেসব খারাপ স্বভাব আছে সেগুলো বাদ দিয়ে। রিলেশনটাতে তখনই ইনভলভ হওয়ারও আমার ওই সিম্পাথি রিজন, ওর সাথে যেমন রিলেশন হওয়ার পিছনে আমার সিম্পাথি রিজনটা ছিল, সেম ওয়ে এখানেও আমার হইছে সিম্পাথি রিজনটা। সিম্পাথিটা কার প্রতি? নতুন যে ছেলেটি তার প্রতি? কজ আমি তার সাথে নরমালি কথা বলছি তাকে বোঝানোর জন্য, বাট সে যেটা বিশ্বাস করে, সে আমি যেভাবে ভাবছি ফিডব্যাকটা আসবে, ভালো হয়ে যাবে, এই সেই ওরকমটা না করে সে খুব বেশি সিনক্রেট করছে। এনিওয়ে, তাকে সিম্পাথাইজ করার জন্যই নতুন একটা সম্পর্কে জড়িয়ে পড়লে, রাইট? যেমন আমি এতেশাম, যদি আমার কপালে এত সুন্দরী মেয়ে আমি জানি না, তো আমার সাথে তোমার সম্পর্ক, রাইট? জুয়েল আমি উদাহরণের জন্য বলছি, ওর সাথে খুশি হয়ে গেছিস তো ভিতরে ভিতরে, চোখ দেখে অবস্থা, পুরো মুখ দেখলে কি করবি রে বেটা। এনিওয়ে, আমার প্রডিউসার, ওর সাথে তুমি সম্পর্কটা করেছো আমি যেন জ্বলি এবং আমার নিজের এটা বুঝি যে আবার তোমার কাছে ফিরে যায়, এর জন্য দেজুলের সাথে সম্পর্ক করতে যেটা হয়েছে, ওর সাথে সম্পর্কে সত্যি সত্যি জড়িয়ে পড়েছো। না, দেখেছে তখন জানেন, আপনি এটা জানার পর আপনি বিশ্বাস করছেন যে আমি আসলে সম্পর্কে জড়াই গেছি, দেন আমি বিশ্বাস করেছি যে তোমাদের সাথে প্রেম চলতেছে, আমি আরো হাইপার, আরো হাইপার, এরকম কাজ করলো, ছেলে টেলে নিয়ে মারা ধরা কাড়াকড়ি, হ্যাঁ, এই অবস্থা। জুয়েল, তোর খবর? পুরো গ্যাং ওয়ারের দিকে চলে। আমি খুব ইনসাল্ট ফিল হইছে এখানে। গ্যাং ওয়ার চলতেছে, জুয়েল রাস্তায় যাওয়ার সময় গাড়িতে খবর আছে তোর, ওর সাথে সম্পর্ক করতে গিয়ে কি সম্পর্কে জড়িয়ে পড়লে তুমি? জুয়েলের মানে উদাহরণ যেটা দিচ্ছি আর কি, ওর সাথে সম্পর্ক, ওকে কষ্ট দেওয়ার জন্য সম্পর্ক শুরু করলে একজনের সাথে, দিয়ে কি তার সাথে সম্পর্ক অলমোস্ট জড়িয়ে পড়লে, ইনভলভ হয়ে গেলে তখন? না, ওই যে বললাম না, ও অনেক বেশি হাইপার হয়ে মারামারি করলো, দেন আমার বাসায় আমি আবার যে জিনিসটা একটু কালার খেয়ে গেছি, আবার আমি মানে এত বেশি পেইন ফিল করতেছিলাম, আমি স্লিপিং পিল খাইছিলাম। মানে তুমি কি সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলে? না, এমনি খাওয়া খেয়ে ঘুমিয়ে থাকা কয়েক। তো দেখেছিল সবকিছু মিলে আমার বাসার মানুষের কাছে এরকম একটা ব্যাড ইমপ্রেশন চলে আসছে যে ডিভোর্স দিছি, একটা রিলেশনে চলে গেছি, আবার ঘুমের ওষুধ খাই বা হয়তো কোনো নেশা টেশা করি, এরকম ভাবে চলে আসছে ব্যাপারগুলো। হ্যাঁ, আবার দেখছে আমাদের এলাকায় মারামারি করছে, আমার ফ্রেন্ড সার্কেল, স্কুলে যে ফ্রেন্ড সার্কেল সবার কাছে জিনিসটা ছড়াই গেছে, আবার ও আমার ফ্রেন্ডদের কাছে অ্যাড হয়ে কথাবার্তা বলছে আমার কাছে, মানে আমি সব জায়গায় খুব ইনসাল্ট হইতেছিলাম, মানে ও তোমার বিরুদ্ধে চলে গেছে, একদম 100%। তোমার বিরুদ্ধে যত রকমের খারাপ কথা বলা লাগে তখন সে বলতেছে, তখন ওর প্রতি আমার একটা ঘৃণা বা দূরত্ব তৈরি আসে। একের তো দূরত্ব আছে, তার মধ্যে ঘৃণা চলে আসে, কিন্তু সম্পর্ক তো অলরেডি শুরু হয়েছে। তখন ওর সাথে যে ছেলেটার সাথে শুরু করছিলে, কিন্তু তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে তখন
জড়িয়ে পড়ে জড়িয়ে পড়ার পর এটা ওর সাথে সম্পর্কটা খুব শর্ট স্টোরি ছিল, হুম। তেমন কিছু না। তো রিলেশনে জড়াইছিলাম, দেন আবার ওই মেন্টালিটি আর যায়নি, বা ওই ওই আমার এক্স এত পরিমাণে তখন পরে ঠিকঠাক হয়ে যেত না, ব্যাক করার ট্রাই করতেছিল, সবকিছু ঠিক এর করার সাথে try জড়িয়ে পড়া করতেছিল। মানে কি? এর সাথে কি বৈবাহিক কোনো সম্পর্কে গেছো তুমি? না, এরকম কিছু না। তোমরা ডেট করতে, রাইট? হ্যাঁ ডেট মিন্স আজকাল টিপিক্যাল ডেট বলতে যা বোঝায়, হ্যাঁ একদম ফুললি ডেট, হ্যাঁ ওরকমই। মানে লিটনের ছাত্রাবাসের কথা বলছি, এই টাইপের ডেট। ফিজিক্যালি ইউ আর ইনভলভ উইথ দ্যাট পারসন, হ্যাঁ ফিজিক্যালি। হ্যাঁ প্রথম But যাকে ওইটা- ভালোবেসেছো, but ওইটা আসলে একসময় যে আমি ঘুমের ওষুধ খেয়ে আমার অনেক কিছু সেন্সে কাজ করতো না, আর ওই ছেলেটা মানে আমি ভুলবশত মানে হেল্পের জন্য একটা বাজে ছেলেকে চুজ করছিলাম, যে কিনা অ্যাডিক্টেড ছিল, মানে আমি এই নেশা রিয়া করতো, এই এরকম ট্রান্সফরমেশনটা একটু তুমি যদি বলো, যে আসলে তো তোমার ভালোবাসার মানুষ বা যার সাথে বিয়ে বৈবাহিক সম্পর্ক, ওকে শিক্ষা দেওয়ার জন্য তো সম্পর্কে জড়ায় পড়লো, এবং এই চুজটা ভুল ছিল, কারণ এই ছেলেটি অ্যাডিক্টেড এবং নেশাগ্রস্ত এবং সত্যিকার অর্থে ভালো কোনো ছেলে না। এর সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে ওকে কষ্ট দেওয়ার জন্য, আর ও যখন অনেক হাইপার হলো, স্বাভাবিক কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে দেখলে যে কেউ, তখন আমি সম্পর্কে জড়াইনি, ও হাইপার হওয়ার পরে আমি আমি বুঝতেছি, কারণ যে কেউ ওই মেসেজটা কিন্তু নিবে না, হুম। যে ইনসিকিউরিটি ফিল থেকে তোমাকে আবার কাছে টানবে তা না নিয়ে, এই মেয়েটি পারলো কিভাবে আমাকে বাদ দেওয়ার একটা সম্পর্কে জড়িয়ে পড়লো, এইভাবেই কিন্তু নিবে, এটাই স্বাভাবিক। আমি তাই বুঝি, আমরা হয়তো তোমার কম বয়সে তুমি বুঝতে পারোনি, ছেলেটা আরো হাইপার হয়, তোমার সাথে মিসবিহেভ করে, তোমার পরিবারের সাথে মিসবিহেভ করে, তুমি বিরক্ত হয়ে আস্তে আস্তে তখন একটা সিকিউরিটি খুঁজো, যেটি এই খারাপ ছেলেটি, যে ছেলেটি অ্যাডিক্টেড বলতো, এর সাথে না, জড়িয়ে ওই পড়ো। যে ওর প্রতি আমার খুব খারাপ লাগতো সবকিছু, তা আমি হ্যাঁ। চাইছি আমার মাইন্ড থেকে সরে যায়। সরে যাওয়ার জন্য এই ছেলেটির সাথে পরিপূর্ণভাবে ইনভলভ হও, এবং ইনভলভমেন্ট শুধু মেন্টালি না, ফিজিক্যালিও তুমি ইনভলভ হয়ে যাও। এটা কি সত্যি যে ফিজিক্যাল ইনভলভমেন্টটা, এটা কি সত্যি যে একটা এত অল্প বয়সে, ক্লাস 8-9 বয়সে তুমি একটা ফিজিক্যাল ইন্টারাকশনের যে তৃপ্তি, তোমার নিঃসন্দেহে তোমার প্রথম হাজবেন্ডের সাথে সেই তৃপ্তিটা ছিল, সেই তৃপ্তিটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছো, ব্যাপারটা কি এমন ছিল? না না, এরকম কখনোই ছিল না। বাট অটোমেটিক ওই হ্যাঁ, ফিজিক্যাল ইন্টারাকশনের মধ্যে চলে যাও। ওকে, তারপর দেখে গেছিল ব্যাপারটা হয়তো এরকম হয়ে গেছিল যে ওই ছেলেটা তো বিনা কারণে এরকম সিচুয়েশন ফেস করছে, ওরা আমার প্রতি একটা হয়তো ক্ষোভ ছিল বা এরকম কিছু, মানে কোন একটা কিছু কাজ করতেছিল, কজ সে এডিক্টেড ছিল। আবার দেখেছে সে আমার থেকেই টাকা নিত বা খাওয়ার জন্য, বা আমাকেও নিয়ে যেত, এরকম অনেক ট্রাই করে, তো বাট আমি পারি খুব না। বাজে ধরনের রিকশন করতো, আমি যত মিন করতেছি, এটা কি বাবা টাইপ কিছু? না না, ওয়েট, অনলি ওয়েট। ওয়েট, এটা তুমিও তখন নিতে না না, চেষ্টা করতো তোমাকেও নেওয়াতে? হ্যাঁ, ওকে, বাট কখনো নেওয়া হয়নি। বাট ওই যে ও এরকম করতো, তো এই জন্য আমার বাসায় আসলে, বাট আমি ঘুমের ওষুধ খাইছিলাম, ও এরকম করতো, তো এই জন্য আমার বাসায় আসলে, বাট আমি ঘুমের ওষুধ খাইছিলাম, তো দেখেছো ওই জন্য আমি বাসায় আমাকে, তুমি তো টের পাচ্ছ যে আস্তে আস্তে কোন জগতে চলে যাচ্ছ হ্যাঁ, তুমি। ওই এই জন্য দেখেছো আমি বাসায় কালার খাইছি যে হয়তো আমি নেশা করি, ছেলের সাথে চলে এরকম। যেহেতু ছেলেকে সবাই নেশাখোর হিসেবেই জানে, হ্যাঁ। তুমি ঘুমের But ট্যাবলেট এরকম খাইছো, কিছু না। সো ফুললি তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো মনে হয় ছেলের সংস্পর্শে, তাই? ওকে, তারপর তো দেখা গেছে যে ওই অ্যাডিক্টেড ছেলে পরে আস্তে আস্তে আমি আমার ভুলগুলো রিয়েলাইজ করার পর সরে যাই। এটা খুব সিম্পলি ভাবে আসলে সরে যাই। তারপর সব ওই আমার যে এক্স হাজবেন্ড, ওর সাথে আমার নর্মালি কথা হয়, কিন্তু আমি বুঝি যে আসলে আর মুভ অন করা বা এগুলা সম্ভব না। আমি আমার মতো স্টাডি কন্টিনিউ করতেছি। 1 বছর গ্যাপ দেওয়া হয়েছে এখানে আমার সাবজেক্ট চেঞ্জ করার কারণে, বা আমি একটু ওই যে একটু উচ্ছৃঙ্খল একটা গ্যাপ হওয়ার জন্য মানে আমি নিজে থেকে একটা গ্যাপ দিছি, এমনি রিলেশনের কারণে কোনো গ্যাপ হয়নি। তো তারপর দেখা গেছে ওর সাথে আমার একটা ফ্রেন্ডলি খুব সম্পর্ক চলে আসে আমার হাজবেন্ডের সাথেই। তো সব দেখা যাচ্ছে আমি এখন ঘুরতাম, মানে তখন খুব, এখন আমার কাছে এত কিছু হওয়ার পর আমি আমার মতো চলাফেরা, ঘোরাফেরা সবকিছু নিজের মতো করছিলাম। আর এমন আছে আমরা একই নিয়ে। ওকে, তুমি বলছিলে যে ফাইনালি তোমার বৈবাহিক সম্পর্ক, তাকে শিক্ষা দেওয়ার জন্য, সে যেন চাকরিজীবী হয়, সে যেন
তার খারাপ স্বভাব থেকে ফিরে এসে তোমার উপর অত্যাচার বা মারধর না করে নতুন করে সংসার জীবনে মনোনিবেশ করে, এটি বোঝা থেকে একটি ছেলেকে তুমি সম্পর্কে জড়িয়ে পড়ো। তোমার মনে হয় যে জড়িয়ে পড়ো না, তাকে তুমি ব্যবহার করতে চেয়েছিলে যাতে করে তোমার হাজবেন্ড কাম ব্যাক করে, তা তো হয়নি, বরং ওই ছেলেটির সাথে সম্পর্কে জড়িয়ে পড়ো এবং ফিজিক্যাল সম্পর্ক পর্যন্ত জিনিসটা জড়িয়ে যায় এবং ওখান থেকে তুমি ফাইনালি ফিরে আসো যখন বুঝো যে ছেলেটি অ্যাডিক্টেড এবং ছেলেটি কোনোভাবেই তোমার পরিবার এবং তোমার জন্য উপযোগী না। তারপর অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে যাচ্ছি। তারপর আমার লাইফ খুব নরমালি যায়, কিন্তু এই যে আমার যে সব জায়গায় আমি তখন সবাই ক্লাস জানে। 9 চলতেছে এই এক বছর ঘটনাগুলো। গ্যাপ দিয়েছি, তো আবারও 9-এ ভর্তি হয়ে বাসা থেকে আবার তার মানে ক্লাস 10-এ ওঠার কথা ছিল, ক্লাস 9-এই তুমি আছো। অর্থাৎ আপনারা একটু খেয়াল করুন যে খুব অল্প সময়, কিন্তু খুব অল্প বয়স, ক্লাস 5 থেকে 9 এর মধ্যে অনেকগুলো ঘটনা কিন্তু ঘটে গেছে এই মেয়েটির ব্যাপারে। এবং আপনারা এটাও অনুভব করতে পারছেন যারা এই মুহূর্তে আমাদের সাথে ঢাকা FM 90.4 স্পেশালি ফেসবুক স্ট্রিমিং এর থ্রু দিয়ে আছেন, যে মেয়েটিকে স্রষ্টা ব্লেসড করেছেন, এত সুন্দর করে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু ছোটবেলার কিছু খামখেয়ালিপনা বা ছোটবেলার কিছু ভুলের জন্য এমন কিছু অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছে যেটি সত্যি আমাদেরকে অসম্ভব রকমের মানে স্তম্ভিত করে দিয়েছে। এবং এটিও শুধু না, আমরা খুব অল্প সময়ের মধ্যেই আরো কিছু ট্রমার ভিতর দিয়ে যাব, আপনারা প্রস্তুত থাকুন, আরো কিছু ট্রমার মধ্যে দিয়ে যাব। সময় যেহেতু খুবই কম, উইদিন 10 মিনিটস আমরা হয়তো সেই জিনিসগুলো ডিসকভার করব। তারপর আসলে এখানে আরো অনেক কিছু বলা আছে, আমি জানি না আমি ফুললি এই শেষের সময় কতটুকু ডিসক্রাইব করতে পারবো। তারপর আমি মানে বলার এটা হলো চেষ্টা ওই ছেলেটির করছি। কথা, সেকেন্ড যে ছেলেটির কথা বললে। তারপর তো সেখানে শেষ আমাদের ওখান থেকে তুমি ফিরে আসলে, ফিরে আসি, তারপর এরপর 1 বছর চলে গেছে। হুম। তো ওই আমার এক্স হাজবেন্ডের সাথে আমার খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক, বাট ও যখনই সবকিছু ঠিক করার বা ফিউচারের কথা বলে আমি ওইখান থেকে মানা করে দিই সবসময়। অলওয়েজ কোনো আশা দেখাইনি, কোনো কিছুই না, অলওয়েজ খুব স্ট্রিক্ট থাকি। বাট দেখেছে এত আমার প্রতি এত লয়াল, এত পাগলামি দেখাচ্ছে, বা সেও দেখা যাচ্ছে যে ঘুমের ওষুধ খাইতেছে, করতেছে, তো মেনটেন করার জন্য না আমি ফুললি অ্যাভয়েড জিনিসটা করতে পারছি না তখন। তো এরকম 1 বছর সময় চলে যায়। তারপর আমি 1 বছর সময় চলে যাওয়ার পর লাস্ট ইয়ার অক্টোবর 27 আমার লাইফে আরেকজন পার্সন আসে। 1 বছর পর, অর্থাৎ তোমার প্রথম হাজবেন্ডের সাথে সেপারেশন কি হয়ে গেছে তখন? হ্যাঁ। দ্বিতীয় ছেলের সাথে তুমি সম্পর্কে জড়িয়ে পড়লে, হি ওয়াজ অ্যাডিক্টেড। তারপরে 1 বছর পরে নতুন একটি ছেলের সাথে আরেকটি ছেলের সাথে তোমার সম্পর্কে জড়িয়ে পড়ো। তারপর বাট আসলে ওই সম্পর্কে আমি জড়াতে চাইনি। দেখেছে কোন এক মিট আপে পরিচয় হয়, সে আমার ফার্স্ট মানে হয়তো ফার্স্ট ক্রাশ খায় যেটা বলি, ওইরকম কিছু কাজ করে। কে খায়? ছেলেটি? হ্যাঁ। ও তো খাবেই, তুমি দেখতেই তো এরকম। বাট আমি এগুলা নিয়ে খুব ফেড আপ ছিলাম, আমার কোনো ইন্টারেস্ট ছিল না। তো বাট ওই যে 1 বছর পর কথা বলতেছে একটা ছেলের সাথে, একটা ভালো লাগা কাজ করতেছে, কিন্তু আমি এখন আমার সবকিছু শেয়ার করার মতো কিছু দরকার ছিল, আমি সবকিছু শেয়ার করতেছি, বুঝাচ্ছি, আমি আমার সব পাস্ট বলতেছি, যা হইছে, এটা হচ্ছে তৃতীয় ব্যক্তি। হ্যাঁ, ফ্যামিলি বা আমার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে সবকিছু বলছি। বলার পর সে খুব নর্মালি ভাবে নিয়ে আমাকে বুঝাইলো যে পাস্ট ইজ পাস্ট, বা অনেক সান্ত্বনা দিল, করলো। তো আমার মধ্যে এই জিনিসটা একটু ইমপ্রেশন কাজ করছে যে আসলে এত নর্মালি তো কেউ নিবে না, বা সে আমাকে এখন বুঝাইতেছে এইভাবে। বাট তারপর আমি বুঝাইতেছি যে আমি রিলেশন একটু মানে পাগলামি জিনিসটা আমার মধ্যে বেশি কাজ করে, বা উইকনেস মানে মায়া জিনিসটা আমার মধ্যে বেশি কাজ করে, মানে পেন জিনিসটা ওই জন্য আমি নিতে পারি না। তো আমি রিলেশনে যাইতে চাই না, সে আমাকে খুব রিকোয়েস্ট করে। বাট আস্তে আস্তে আমি আবার যখন তার সাথে রিলেশনে যাই, মানে আমি জানি না সে ফার্স্টে মানে সিরিয়াস ছিল কি না আমি জানি না। তো ফার্স্টে মানে তারপর আমি যখন তার সাথে 3 মাস আমি আমার মতো করে তার সাথে একটা রিলেশনে ছিলাম বলতে, ওই ছোটখাটো ঝগড়া হলে এখানেও দেখা গেছে যে আমি হাত কাটছি, ঘুমে। তৃতীয় যে ব্যক্তি, হ্যাঁ। ওকে কি মন থেকে ভালোবাসতে পেরেছিলে? তৃতীয় যে ব্যক্তির কথা বলছো, মানে মন থেকে কি তোমার মধ্যে ওর প্রতি ভালোবাসা, প্রেম? আমি চাইছি যে আমি এখন একটা রিলেশনে যাব, যাতে করে তোমার এই কষ্ট বা না, আমি এখন একটা রিলেশনে গেছি, আমি এখানে আসলে নিজে আর কোনো ভুল করব না, সবভাবে এফোর্ট দিব, আমার কোনো যেন ভুল না থাকে। এই ছেলেটির প্রশ্নে। এবং মন থেকে তুমি ভালোবাসতে পেরেছিলে এই ছেলেটিকে, নাকি আগের দুইজন তোমার মনের মধ্যে চলে আসতো? এরকম কিছু না, একদম প্রাণ থেকে ভালোবাসতে পেরেছিলে? হ্যাঁ। তৃতীয় যে ছেলেটি, হ্যাঁ। কি নাম ওর, বলা যায়? আচ্ছা, এনিওয়ে,
তৃতীয় যে ছেলেটিকে মন থেকে ভালোবাসতে পেরেছিলে। ওকে, তারপর? কিন্তু তখনও দেখা গেছে যে আমার এক্স হাজবেন্ড সবসময় আমাকে নক দিয়ে যেত। ও কখনো ফিরে যায়নি, ও চেষ্টা করতেছে তোমাকে কাম ব্যাক সব করার। জানতেছে, আমি ওকে কিন্তু ও সব কি জানে যে relation- তোমার সাথে যে ও দ্বিতীয় ব্যক্তির সম্পর্ক? সব জানে। দ্যাটস You are- ওয়াই আমি ওর সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গেছিলাম। ইউ আর ইনভলভ উইথ সেক্সুয়াল রিলেশনশিপ ইন সেকেন্ড পারসন, দ্বিতীয় জনের সাথে সেক্সুয়াল ফিজিক্যাল কন্ট্যাক্টে গেছে, এটা তোমার প্রথম যে হাজবেন্ড সে জানতো সবই। তৃতীয় যে ব্যক্তি তার সাথে তুমি সম্পর্কে জড়িয়ে পড়ছে এগুলো সব ডিটেল জানতো? আমি সবকিছুই বলছি। কাকে বলতে? প্রথম সেই হাজবেন্ডকে? মানে আমি আমার প্রতি প্রথম ও তো জানতেছেই সবকিছু, সবই জানে ও। এমন ওই যে তারপরে second- তোমার পিছু ছাড়েনি? না, সেকেন্ড রিলেশন জানার পরও দেখা গেছে যে জানছে, তো আমি তার সাথে এখন সবকিছুই শেয়ার করি। এখন আমি থার্ড যে রিলেশনটা চলে আসে সবার আগে আমি ওকে নিজে থেকেই শেয়ার করি মানে সবকিছু। তোমার সেই হাজবেন্ড প্রথম হ্যাঁ, যে স্বামী, হ্যাঁ। ওকে সব বলো? হ্যাঁ, সব বলি। আমার কোনো কিছু আসলে আমার ওকে লাইফে কেন বলো? মানে দেখছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ফ্যামিলি সিচুয়েশন বা সবকিছু এমন ভাবে জানে, বা হ্যাঁ আমার ভুল ভালো মন্দ সবকিছু এমন ভাবে জানে যে, আর এটা শেয়ার করার রিজন এটা যে আমার পিছে যেন না ঘুরে। ও আচ্ছা, ও যেন ঝামেলা না করে, ওকে সরিয়ে দিতে চাচ্ছ তুমি? হ্যাঁ, এজন্য সব বুঝাচ্ছি। খুলে বলে দিলে যে আমি ভালোবাসায় বুঝাচ্ছি। আছি। মানে তারপর? ও হয়তো কোন মানে আমি যতই বলে আমার প্রতি আশা রেখো না, বাট কোন কিন্তু ও পিছু ছাড়েনি। আশা রাখে। হ্যাঁ, আমি দেখছো ওর আম্মু আমাকে বলে যে তুমি ফুললি ইগনোর না করলে ও তা আগাবে না, অন্য কিছু নিয়ে ভাবতে সো পারবে পিছু না। ছাড়তেছে না ও। ওকে, তৃতীয় যে ব্যক্তি তার কথা বলো। তো ওকে আমি সব শেয়ার করি, ফ্যামিলি কেমন, কি বোন ভাই রিলেশন সবকিছু শেয়ার করি, যেন একটা মানুষ আমাকে নিয়ে ভাবার আগে আসলে ফিউচার সে ভাবার তো আগে বলেছে 10 বার যে আমার ভাবে। কোনো কিছুই কোনো প্রবলেম না, রাইট? তুমি অবাক হয়েছিলে যে এমন তো করার কথা না, বাট সে করতেছে। তারপর তার সাথে যে সম্পর্কে জড়িয়ে পড়ো তুমি। তারপর সম্পর্ক জানার পর তার সাথে আমি ভাবছি কি সে খুব একটা ম্যাচিউর পারসন, আমি যেহেতু একটু ইমেচার, আমাদের কিছু পাগলামি আছে, সে জানে মানে বয়সের পার্থক্য কেমন? তুমি তখন ক্লাস 10 রাইট? হ্যাঁ, আর ওই ছেলে যে ছেলের সাথে দ্বিতীয় যে ছেলের সাথে সম্পর্কে জড়ালে আমার হলো কত বছরের পার্থক্য? 18 আর ও হলো 24। 24, খুব বেশি না। ওকে, তারপর? বাট আমার কাছে দেখে মনে হয়েছে যে খুব ম্যাচিউর একটা পার্সন, আমাকে বুঝবে, বা আমার একটু অগোছালো লাইফ হয়ে গেছে, সে যেহেতু সব জানে অ্যান্ড রিলেশন করার জন্য রেডি, তো সবকিছু ঠিক করবে। বাট আস্তে আস্তে যখন আমরা মানে রিলেশন কন্টিনিউ করতেছি, আমার চলাফেরা হয়েছে, আমি স্বাধীনভাবে চলছি, ঘুরছি ফিরছি, ছোটখাটো বিষয় বা আমার ফেসবুক আইডি আমাকে মানুষ নক দেখে না, এগুলো মেন্টালি ইস্যু দাঁড়াচ্ছিল রিলেশনে। মানে আমি এক্সপেক্ট করিনি যে সে এরকম রিয়েক্ট করবে, বাট তখন আমি যে তাকে নিয়ে সিরিয়াস হয়ে গেছি, তো সেও আবার বুঝায় সবভাবে, তো আমি আসলে বুঝার মাধ্যমেই সে যেভাবে চায় ওইভাবে হওয়ার ট্রাই করছি সবকিছু। কিন্তু সন্দেহ আর যাচ্ছে না, যেহেতু আবার প্রিভিয়াস কিছু এক্সপেরিয়েন্স আছে তোমার যাই দেখতেছে তাতেই সন্দেহ করতেছে, রাইট? সন্দেহ না, মানে উনি তার আসলে বাইরের মানুষকে দেখার বা আন্দাজ বা সবকিছু একটু অন্যরকম, সেটা বলতো ঠিক আছে দুইটা মানে ভুল যেহেতু করছো আর কোনো ভুল করো না, লাইফটা গোছাও, সে বোঝার মাধ্যমে করতো। Okay, তারপর? বাট দেখা যাচ্ছে একটু অতিরিক্ত ফেসবুক আগের আইডি চালাতে পারবা না, বের হবা না, একদমই বের হবা না, কোনো ছেলে ফ্রেন্ড থাকতে পারবে না, একটু তো এরকম। পজিটিভ ছিল, সেটাই বলার হ্যাঁ। চেষ্টা করছি আমি। আবার দেখা গেছে ওই যে আমার এক্স তো আমাকে কল দিয়েই যায়, এমন একটা সিচুয়েশন চলে আসে, তার সাথে আমি একটা রেস্টুরেন্টে বসে, আমার কিন্তু এক্সের সাথে কথা হয় না, ওইরকম টাইমে কল আসছে, তো স্বাভাবিক তার মধ্যে একটা খারাপ লাগা কাজ করবেই। তো এগুলো নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে অনেক ঝগড়া হইতো, আবার অনেক সময় ঝগড়া হওয়ার মতো কোনো ইস্যু না হইলেও ঝগড়া হইতো। তো একটা স্টেজে হয় কি, ওই যে আমাকে ইগনোর করতেছে, খুব সরে যাওয়ার ট্রাই করতেছে, মানে আসলে সে বলছে যে আমার সবকিছু মেনে নিছে, বাট আসলে সে মন থেকে মেনে নিতে পারতেছিল না, বা সে যখন বা যেহেতু তোমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে, তোমার যাই করতেছে তুমি তো হয়তো সন্দেহের ব্যাপারটা চলে আসতেছে যে আবার কোনো সম্পর্কে জড়িয়ে পড়লো কিনা। না এরকম ছিল না, তার এটা ফার্স্টে সে ওইভাবে সিরিয়াস হয়ে ভাবে না, বাট সে যখন আসলে সিরিয়াস হয়ে ভাবা শুরু করছিল তখন ভাবতেছিল যে হয়তো একসময় ফ্রেন্ড সার্কেল জানবে, আমার রেসপেক্টটা কই থাকবে, বা ওর ফ্যামিলি জানবে। সেটা হয়তো ঘরের মধ্যে তোমাকে হ্যাঁ বলেছিল, বাট যখন সম্পর্কে জড়িয়ে পড়ে মানতে পারতেছিল না অনেক কিছুই। তারপর তো সে যখন ওই যে মানে আমার সাথে চলতে ফিরতে যখন আমাকে বুঝে, তো সে সবকিছু বুঝতে পারে যে রিলেশন কন্টিনিউ করলে মেয়েটা আরো কষ্ট পাবে, আমি সরে যাই, এরকম অনেকবার সরে যাওয়ার ট্রাই করতেছিল, বাট আমি আসলে মানতে পারতেছিলাম না যে আমার কাছ থেকে সরে যাবে। তো আমার মধ্যে
ওই যে এত সবকিছু ঠিক করে ফেলছি, আমি কোনো ফেসবুক চালাই না, কিছু করি না, তার মতো হয়ে চলার পরও কেন সে আমাকে ছেড়ে চলে যাবে, এই জিনিসটা মানতে পারতেছিলাম না কোনো রকমই। খুব বেশি খারাপ লাগা কাজ করতেছিল। বাট আমিও ভাবছি যে সে যেহেতু চলে যেতে চায়, আমি তো আর তাকে আটকে রাখতে পারবো না। হ্যাঁ, তার তো কোনো আমি ইস্যু খুঁজে পাচ্ছি না আসলে চলে যাওয়ার। দেখেছে আমি যে ঘুমের ওষুধ খাওয়ার একটা হ্যাবিট ছিল, আবার ঘুমের ওষুধ খাইলাম, আবারও ওই ঘুমের ওষুধ খেলে আসলে আমার কোনো কিছু সেন্সে থাকে না যে আমি কার সাথে কি বিহেভ করি বা কি করতেছি। আমার রাগটা একটু বেশি তখন খারাপভাবে চলে আসে। ওই ঘুম ওষুধ খাওয়া, হাত কাটা, এই জিনিসটা একটা পাগলামি করি। তখন ওর ওই তৃতীয় যে যার সাথে রিলেশন ছিল ওর কাছে আমার একটা আবারও ব্যাড ইমপ্রেশন চলে আসে যে না, এই মেয়েটা আসলে ঠিক হবে না, মেন্টালি ইস্যু আছে, এরকম সেরকম। সে আরো আমাকে দূর দূর করে, করে। আমি মেনে নিতে পারতেছিলাম না। আমাকে যতই দূর দূর করে আমার মনে তত আমি কাছে আসি, আরো বেশি বুঝাই যে আমার ভুলটা কোথায়। সব তো ঠিক করতেছি, ভুলটা কোথায়। এক এক সময় এক এক রিজন দেখা, খুব কনফিউশন, খুব আবদ্ধ করে রাখাতে আমি দেখেছি যে শুধু তাকে নিয়ে ভাবতেছি, আমার অন্য কিছু নিয়ে করার কোনো ওয়ে নাই। বাট এরকম অ্যাভয়েড করতেছে, মানে অনেক খারাপ লাগতেছিল। আমি ব্লক করে দিলে, মানে আমি তার কোনো অ্যাড্রেস জানি না, কিছু জানি না, কোনো ওয়ে থাকে না আসলে তাকে খুঁজে পাওয়ার মতো। সে যদি আমাকে কোনো মানে নিজের থেকে অ্যাভয়েড করে, জাস্ট আমি জানি সে কোথায় আড্ডা দেন, সেখানে হয়তো চলে যাই। ওইখানেও দেখেছে চলে যাওয়াতে ফ্রেন্ডের কাছে কালার খায় আমার জন্য, এরকম একটা ব্যাপার চলে আসে। তো সে আসলে না এরকম করতে করতে না 7 মাস হয়ে যায়, দেখেছে এরকম বারবার ব্রেকআপ করতে চায়। আমিও বাট আমি যখন সবকিছু বুঝে মেন্টালি নিজেকে প্রিপেয়ার করি যে আমিও আসলে ব্রেকআপ করবো, সে তখন আবার ঠিকই আমার কাছে হাত পা ধরে একদম, তার মা মারা গেছেন অনেক অল্প বয়সে, তো ওই মায়ের মানে কসম কেটে এরকম কিছু মানে খুব বুঝায় যে আসলে হ্যাঁ, আমি যখন স্ট্রংলি আসলে যেহেতু চাচ্ছই না আমি ফিরে যাই, বাট তখন আবার তোমাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। তারপর মানে দেখেছি নিজেও সে যখন সরে যায় আমি তাকে কনভিন্স করে ফেলি যেভাবেই হোক, আবার আমি যখন স্ট্রংলি সরে যাই সে আমাকে কনভিন্স করে ফেলে। এরকম করতে করতে লাস্ট একটা পর্যায়ে সে একবারে মেন্টালি সেট আপ করেই নেয় যার কনভিন্স হবে না। আর এত বেশি আমি কনভিন্স করতে করতে খুব অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার উইক পয়েন্ট সে জানে, বুঝে, সবকিছু ফ্যামিলি সিচুয়েশন জানে। তো আমি আসলে আমার লাইফের পাস্টও সামনে আসতেছে, অনেক মানুষ অনেক রকমের কথা বলে, তো সবকিছু মিলে ওভারঅল অনেক কিছু খারাপ যাচ্ছিল আমার। ওকে, আপনারা অনেকে টেক্সট করতেছেন, আপনাদের একই কথা ঘুরে ফিরে একই, মেয়েটাকে কি দেখতে পাবো না। আর অনেকেই জানতে চাচ্ছেন যে একটা খুবই অল্প বয়সে তার জীবনের সাথে কত রকমের ডিজাস্টার ঘটে গেছে সেই সম্বন্ধে বলতে চাচ্ছিলেন। শোয়েব খান লিখেছেন মোহাম্মদ সোহানুর রহমান লিখেছেন, মঞ্জুরুল মনির লিখেছেন, নাসিরুদ্দিন আহমেদ, শোয়েব খান প্রচুর টেক্সট করেছেন যে কেউ মেনে নিতে পারবে না, আমিও পারিনি, যে কারণে ভালোবাসাকে মাটি দিয়েছি বুকের মাঝে। হয়তো মেনে নিতে পারবে না এইরকমই বলার চেষ্টা করেছেন শোয়েব। এবং অনেকের স্পেশালি ইন্ডিয়া থেকে প্রচুর টেক্সট আসছে। ত্রিপুরাতে প্রচুর পরিমাণে আমাদের ভিউয়ার্স এবং লিসনার্স যারা আমাদের অনুষ্ঠানের সাথে কানেক্টেড থাকে, তাদের জন্য অনেক ভালোবাসা। এবং করোনাকালীন সময়ে খুব টাফ সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে স্পেশালি দিল্লি, কিছুটা কন্ট্রোল ইন ওয়েস্ট বেঙ্গল। আমরা কলকাতার ব্যাপারে, ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে অনেক বেশি কনসার্ন, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, সে ব্যাপারে আমরা সবসময় চাই। দারুণ একটা পরিবর্তন আসছে ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিতে, যেখানে একদম মোটামুটি সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি আসন নিয়ে মমতা ব্যানার্জি তিনি নতুনভাবে আবার ক্ষমতা শুরু করেছেন, হ্যাট্রিক, 3rd টাইম। সো তার নেতৃত্বে এই করোনাকালীন সময়টা কন্ট্রোল হোক, সেটা আমরা চাই। আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রচুর পরিমাণে টেক্সট তো করতেছেনই, সেগুলো অ্যাকনলেজ করতেছে এবং সে সাথে আপনারা শেয়ার করুন, আমাদের ভালোবাসার কথা ছড়িয়ে দিন। এখন জরুরি না যে একই ফরম্যাটে শুধুই পুতুপুতু টাইপের ভালোবাসা এখানে রিপ্রেজেন্টেশন হবে, জরুরি এটাও পৃথিবীতে যা চলছে, সমাজে যা চলছে সেটার রিপ্রেজেন্টেশন হোক, সেটা যত ভালো লাগুক অথবা মন্দ লাগুক। তারপর তো অনুষ্ঠান শেষের দিকে কিন্তু সবকিছু মিলে সে একবারে যখন সরে যাওয়ার মতো একদম আমাকে বুঝাচ্ছে, আমি তখন জিজ্ঞেস করলাম যে আসলে সমস্যাটা কোথায়, আমি যাই করছি আমি তো সবকিছু ঠিক করার ট্রাই করছিও। তো বলতেছে আসলে
আমি মনে মনে মেনে নিতে পারতেছি না যে তোমার এরকম একটা পাস্ট আছে, বা আমার আমি হাইড করলে কয়দিন হাইড করবো, কয়দিন পর জানবে, তো ওদের কাছে ছোট হয়ে যাব আমি। তো ওই জিনিস তখন আমার কিছু বলারও থাকবে না, এরকম এরকম বলতেছে। বাট আমার তখন এত খারাপ লাগতেছিল যে ওইটাও হয়ে গেছে, আমি তো সবকিছু চেঞ্জ করতে পারবো, সামনে হয়তো অনেক বেশি এফোর্ট দিতে পারবো আমি যাই ভুল করছি, কিন্তু ওইটা তো আমি আসলে চেঞ্জ করতে পারবো না। আমার পাস্টটা, আমার যা করছি বা কেন করছি, আমি ওইটা তো আর চেঞ্জ করতে পারবো না। আর একটা ছেলে আমাকে যদি আজকে জাস্ট বিকজ অফ একটা রিজনে চলে যায়, তাহলে তো ইন ফিউচারে তো আমি মানে অন্য কাউকে নিয়ে তো কখনো আসলে ওইভাবে করতে এই পারবো সংখ্যা বাড়বে, সেম রিজন, এই নেগেটিভিটি সংখ্যা পরিমাণ তখন আরো বাড়বে। সেম রিজন দুইজনের সংখ্যা যদি ও মানতে না পারে, চারজনের তিনজনের সংখ্যা আরেকজন মানবে না। আর কথা সেটা না, মানে আসলে এটা কেউ মানতে পারবে না। আর এই রিজনটা আমি চেঞ্জও করতে পারবো না, এই পাস্টটা আমি চেঞ্জও করতে পারবো না, এন্ড আমি হাইড করা কোনো রিলেশনও যাইতে পারি না, আমাদের এই জিনিসটা নাই আর করবোও না। তো সব মিলা এখন আমি তো চেঞ্জ করতে পারবো না, এটা তো আমার হাতেও নেই। আর সে আমাকে এরকম একটা রিজন দেখাই চলে যাচ্ছে যে আমি এটা মেনে নিতে পারতেছি না। আমার এই যে পড়ালেখার একটা এত বারবার একটা আপস এন্ড ডাউন যাচ্ছে, আমি একটা ব্রাইট স্টুডেন্ট থেকে এরকম আমার পড়ালেখা এরকম ভাবে সরে যাচ্ছে, এসএসসি দেওয়ার কথা কি এবার, ম্যাট্রিক দেওয়ার কথা, ওকে, তারপর সবকিছু মিলা যে সব লাইফটা তো অগোছলো হয়ে যাচ্ছে, সবকিছু ভাবলে অনেক খারাপ লাগে। কি অবস্থা রিয়া এখন? একদম কি রিক্ত হস্ত, হাত কি খালি? ভালোবাসা, প্রেম, মায়া, মহব্বত নাই হয়ে গেছে ওই ছেলেটা? এমন একটা মানে রিজন দেখাচ্ছে যেটা আমি চেঞ্জ করতে পারবো না। আর এই রিজনটা দেখায় সে অন্য কিছু বলতো, মানে এই রিজনটা দেখায় সে চলে যাবে, এটা আমি মানতে পারতেছিলাম না। চলে গেছে? হ্যাঁ, চলে গেছে, একদম কারেক্ট 7 মাসের মাথায় সে চলে গেছে। তাই আমি এটা মানতে পারতেছিলাম না, কি করব। আর আসেনি না মানে এমন তো না যে আমি আর কত ঘুমের ওষুধ খাবো, হাত পা কেটে পাগলামি করবো, এটাও তো তার উপর একটা ব্যাড ইমপ্রেশনই জন্মাইছে। আর যোগাযোগ করেনি? না, যোগাযোগ করে নাই, নিজে থেকে আমাকেও মানা করছে, আমাকে আর কল দিও না। তুমি যোগাযোগ করার চেষ্টা করেছো? হ্যাঁ, অনেক করছি। আর ফিরে আসেনি? না, এটা খুব রিসেন্টলি। কতদিন হলো? 27 তারিখে, অক্টোবর 27 থেকে মে মাসের 27 তারিখে। অনেকদিন হলো, প্রায় 5-6 মাস বা আরো বেশি, 6-7 মাস। 7 মাস হলো আর কি ওই রিলেশনটা। আর ফিরে আসেনি? না। তার শেষ চলে যাওয়া কবে? এই যে 27 তারিখে। 27 অক্টোবর? না না, এই গত মাসের 27 তারিখে। ইনফ্যাক্ট এটা তো জুন, 27 মে। আচ্ছা, এই 10-15 দিন আগে। হ্যাঁ, 10 আর যোগাযোগ করেনি? না, আর যোগাযোগ করেনি। আমি নিজেই অনেক যোগাযোগ করার ট্রাই করছি। লাস্ট আমি গত 2 দিন আগে কল দিছি, তারপর ধরার পর আমি আসলে কান্না করতে করতে ফেড আপ হয়েছে সবকিছু করতে। মানে আমার যাই করি না কেন সেভাবে মানে খুব নিজেকে স্থির রাখার জন্য খুব নর্মালি কথাবার্তা বলছেন। সে বলছে যে আর আসলে আর কল দিও না, কল দেওয়ার কোনো মানে নাই, শুধু শুধু এসব পেইন, এসব আজেরা, এসব বাড়ায় লাভ নাই। তো আসলে একটা হ্যাবিট হয়ে গেছে 7 মাস কথা বলতে বলতে, বা এই একটা রিজন দেখা আসলে চলে যাবে, এই ব্যাপারটা আমাকে বেশি পেন দিচ্ছিল। তো মেনে নিতে পারতেছিলাম না। তো দেখা গেছে মানে খুব আমি আমার তখন বোনের সাথে সব মানে শেয়ার করতেছি। আপু না মেনে কি করছো? মেনে নিতে পারতেছিলাম না। আপুকে 6-7 এ থাকতে একবার পা কাটছো, বিভিন্ন সময় ঘুমের ওষুধ খাইছো, আর কি করছো না মেনে নিয়ে গত 15-20 দিন? না নিতে পেয়ে আমি মোহাম্মদপুরে ওখানে বসিলা ব্রিজ, যে ওইখানে আমার লাইফের কিন্তু এটা শুরু হয়েছিল। তো এটা বলে আমি ওকে কলে বলতেছিলাম যে আমার লাইফ যেখানে যে পয়েন্টটা শুরু হয়েছে আমি ওইখানে শেষ করে দিব। তো তো বসলে ব্রিজে দাঁড়ায় অনেকক্ষণ কথাবার্তা কনভিন্স করার ট্রাই করছিলাম। লাস্ট মোমেন্টে যখন ট্রাই হচ্ছিল না কিছু, আমাকে ব্লক করে দেয়, আমার ফোনে চার্জ নাই। আমার জানি না কিভাবে সাহস চলে আসে, আমার ওইখান থেকে জাম্প করি ব্রিজের ওখান থেকে। হ্যাঁ, আমি সাঁতার জানি না। তো ওইখান বাঁচলে কেমনে? ওইখানে মানে আরো মানুষ ছিল, ওইখান থেকে লাফ দিয়ে নৌকাতে করে তুমি সাঁতার জানো না, বাট বসিলার ওই ব্রিজের উপর থেকে পানির মধ্যে ঝাঁপ দিয়েছো। তো এই তো 2-1 মিনিটের ব্যাপার, তুমি তো শেষ হয়ে যেতে। হ্যাঁ, হয়তো আজকে এখানে থাকতাম না।
আমি কজ আমার যে পাস্ট এটা আমি চেঞ্জ করতে পারবো না, আমার কিছু করার ছিল না, মেনে নিতে পারতেছিলাম না। আর লাইফে শুধু প্রবলেম হয়ে যেতেছে, যত ঠিক করতে যাই তত প্রবলেমে ইনভলভ হয়ে যায়, খুব ফেড আপ হয়ে যাচ্ছিলাম। পড়ালেখায় কনসেন্ট্রেট করতে পারতেছি না, ফ্যামিলিকেও পেন দিচ্ছি সবভাবে, কোনো না কোনোভাবে। একে তো ভুলও করতেছি, রিয়েলাইজও করতেছি, সবকিছু মিলে খুব খারাপ লাগতেছিল। আর এই ছেলেটাকে আমি সবকিছু বলছি, বুঝাইছি, শুধু জেনে শুনে আসছিল, হ্যাঁ জেনে শুনেই তো আসছিল। সে তখন আবার stop এটাই হয়ে যেত। রিজন দেখিয়ে সে ফিরে যায়। এটাই রিজন দেখে সে কেন বুঝে না বলে, প্রথমে সিরিয়াস ছিলাম না, প্রথমে ভাবি না এভাবে, এত ডিপলি ভাবে নিই না এখন। বা তোমার এগুলো আসলে এখন কি ভাবতেছো রিয়া, কি করবে? এখন চারিদিক দিয়ে খালি তোমার। বুঝলে ওই ব্রিজ থেকে যে আমি লাভ এটাই খুব দিয়েছিলে, surprise, আমি নিজেও খুব সারপ্রাইজ ওইখান থেকে আমি এই যে লাভ দেওয়ার পর কিভাবে feel, খুব অল্প সময়ের মধ্যে তারা আমাকে যে- বেঁচে থাকার কথা না, তুমি হ্যাঁ, সাঁতারও ওই যে জানো না। দিনের বেলায় ছিল তো তো অল্প সময়ে আমাকে নোটিস করে তারা উদ্ধার করতে দেখা গেছে, এই জন্য বেঁচে অসম্ভব গেছে। রকমের লাক, অথবা স্রষ্টার হয়তো অন্য কোনো ফাইসালা আছে তোমাকে নিয়ে। না হলে কেন লক্ষ লক্ষ মানুষ মরে যাচ্ছে বিনা নোটিশে, সেখানে তোমাকেই লক্ষ্য করলো এবং তোমাকে বাঁচালো? এটা বিশাল ব্যাপার, কিন্তু হয়তো খোদা তাআলার অন্য কোনো ফাইসালা আছে তোমার নিয়ে। জানি না এখন অবস্থা কি রিয়া? এখন কিচ্ছু নাই। অবস্থা কিছুই না। আমি কি করবে তাহলে ভবিষ্যতে? আমি আর তাকে নিয়ে মানে নিজে খুব ব্যস্ত রাখছি যেন তাকে কল না দিই। and আমি আর আসলে সবকিছু ওভারঅল মিলে আসলে কি এটাই আমাকে সবাই, আপু বা ফ্যামিলি সবাই, আশেপাশে সবাই এটাই বুঝাইছে যে আসলে এই এখন এইসবে আসলে লাভ, রিলেশন, আবেগ এগুলাতে ফোকাস না করে আসলে ক্যারিয়ারটাকে ইম্পর্টেন্স দিতে তুমি কি বলতেছে। সিদ্ধান্ত নিয়েছো? তুমি কি মনকে হ্যাঁ। বোঝাতে পারছো? হ্যাঁ, এটা তো অবশ্যই। এখন আমি তো মরে যেতে পারি নাই, আমি যত ফিরে আসছি এখন এই জিনিসটাও কিন্তু আমার উপর একটা ব্যাড এফেক্ট আসতেছে। এই ছেলে আরো ভয় পেয়ে গেছে যে আমি এরকম একটা কাজ করছি, আমার আব্বুও ভয় পেয়ে গেছে, সবাই খুব আমাকে নিয়ে আসলে খুব চিন্তায় ফেলাই দেয় অলওয়েজ আমার ফ্যামিলিকে। এই ব্যাপার আমি আসলে সবসময় এমন ভালো মানে মেনে নিতে না পেরে, পেন নিতে না পেরে সবসময় আফসোসের কাজগুলো করে ফেলি। এরকম কিন্তু আসলে আমাদের এই এজে কিন্তু ম্যাক্সিমাম মানুষের সাথে কিন্তু এই জিনিসটা খুব কমন, যে আমরা একটা ভুল শুধরাতে গিয়ে বা একটা জিনিসই করতে যেয়ে আরেকটা ভুল করে ফেলি, অনেক কিছুতে ইনভলভ হয়ে যায় অনেক খারাপ ভাবে। সেটা এক একজনের ওয়ে এক এক রকম থাকে। তো আমি আসলে আমার লাইফটাকে আসলে আমার ক্যারিয়ারটাকে আসলে গুছাইতে চাচ্ছি, লাইফটাকে গোছাইতে চাচ্ছি আমি। যেহেতু আমি আসলে এসব পেন নিতে পারি না, তাহলে আমার এসব পেন থেকে আসলে বোঝা উচিত যে আমার এসব তাহলে যেটা আমি নিতে পারি না সেটা থেকে দূরে থাকাই উচিত। আগে এই ভালোবাসাটা খুঁজতে চাইতাম, বাট এখন আর খুঁজার এরকম কোনো ট্রাইও করব না কখনো। অনুষ্ঠান একদম শেষের দিকে, একদম শেষ মুহূর্তের দিকে আমরা অনুষ্ঠান শেষ করছি। রিয়া, তুমি যখন ক্লাস 5-এ পড়ো তখন কি এমন ছিল যে বড় বোন তার বয়ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করছে বা বয়ফ্রেন্ডের সাথে মিক্স আপ করতেছে, যে জিনিসগুলো তোমার সামনে ঘটতেছে, এমন হয়েছে কিছু পরিস্থিতি কি পড়ছে? হ্যাঁ, এরকম হয়েছিল। তারা যে প্রেম করতেছে, তারা যে রাত জেগে কথা বলছে, সেগুলো কি তোমার উপস্থিতিতে হচ্ছে, এরকম হচ্ছিল? বা বৈবাহিক সম্পর্কের পর যেমন সম্পর্কে যাওয়া উচিত সেগুলোর হয়তো মধ্যে তারা ইনভলভ হয়ে গেছে, তুমি হয়তো প্রোটেক্ট করতেছো বা বুঝতেছো যে ধরনের ঘটনা ঘটতেছে, সেটাও কি টের পাচ্ছিলে? তুমি বুঝবার কথা না, তখন বুঝি না, বাট তারা ছিল, বাট আমি বুঝিনি তখন। বুঝনি, বাট বুঝছো যে তারা একসাথে থাকতেছে বা কিছু, রাইট? হ্যাঁ, এরকম কিছুই। যারা চোখ বন্ধ করে সমালোচনা করতেছেন তাদের জন্য বলি, সমালোচনা খুবই সহজ। আমাকে যারা সম্মান করেন তাদেরকেও বলে রাখি, এই মেয়েটিকে আমি শ্রদ্ধা করি, এই মেয়েটিকে আমি অসম্ভব ভালোবাসি। সমালোচনা করতেছেন তো অনেকেই, নেক্সট সমালোচনা আমি কে জানি করেন? সবাই অনেক জাজ করবে, অনেক নেক্সট কিছু সমালোচনা করবে। যারা জাজমেন্টাল হয়ে কথা বলতেছেন, নেক্সট সমালোচনাটা শুনি। শোয়েব লিখেছেন, গল্প শুনে তার কথা মনে পড়ছে, ভালো কথা, পানি পড়ুক চোখ দিয়ে, ফেসটা দেখান। এটাও আপনারা চাইতেই পারেন, যেহেতু আমি বলেছিলাম। আমি দাঁড়াইছি কেন সেটাও বলতে পারেন। আমি বলছি যে সমালোচনা করতে চাচ্ছেন যে মেয়েটির,
তারা কি সমালোচনা করতেছেন। হ্যাঁ, লক্ষ্য করুন আপনার টেক্সটের দিকে। ইব্রাহিম, আমি টেক্সটের দিকে লক্ষ্য করছি। সালাম নেবেন, সালাম নিলাম। কে কি সমালোচনা করতেছেন স্পেসিফিক বলেন। আমি কমেন্টসের দিকে তাকিয়ে আছি। এখন পর্যন্ত অনেক রকমের সমালোচনা আমি দেখেছি। আমি বলতেছি ক্যাটাগরিক্যালি এহতেশাম, এই মেয়েটিকে অসম্ভব শ্রদ্ধা করি এবং মেয়েটিকে দারুণ ভালোবাসি এবং মেয়েটিকে আমি দারুণভাবে পছন্দ করি। এই মেয়েটিকে অসম্ভব রকমের লক্ষ্মীমন্ত মেয়েটা হিসাবে আমার মনের মধ্যে এখনো কাজ করতেছে। বলেন কে কি সমালোচনা করতেছেন, আমি একটু দেখতে যাচ্ছি। এখন পর্যন্ত পাইনি। রিয়া আপু অনেক সুন্দর, অফকোর্স সুন্দর। এই মিষ্টি মাখা মেয়ের চোখটাতে যে পানি পড়তেছে, এর চাইতে মিষ্টি, এর চাইতে নিষ্পাপ, এর চাইতে দারুণ দৃশ্য পৃথিবীতে হতে পারে না। আমি মেয়েটিকে ভালোবাসি, অসম্ভব ভালোবাসি, শ্রদ্ধা করি, পছন্দ করি। সমালোচনা করুন। এখনো পাইনি। এতক্ষণ অনেক সমালোচনা দেখেছি আমি। সমালোচনা করুন, যৌক্তিক সমালোচনা করুন এবং সমালোচনাটা এটাকে মাথায় রেখে করুন। ক্লাস 5-6 পড়ুয়া একটা মেয়ে, তার পাশাপাশি একজন তাদেরই ওরসে জন্ম নেয়া তার বড় বোন প্রেমের সম্পর্কে জড়িত আছে। তার কথা হচ্ছে রাতের পর রাত তার পাশে থেকেই হয়তো কথাগুলো বলতো, যেগুলো সেই বাচ্চা মেয়েটি শুনতেছে, বা তার উপস্থিতিতেই সে হয়তো তাকে বলছে যে তুই একটু কভার আপ কর, কিন্তু এই ফাঁকে সে যার বয়ফ্রেন্ডকে নিয়ে ঢুকেছে। কিন্তু ক্লাস 5-এর একটা মেয়ের কৌতূহলী মনে তার একটা ইম্প্যাক্ট পড়বে, খুব স্বাভাবিক। এই ঘটনাগুলো কি ঘটতো আপনার সাথে? চিন্তা করুন, এই জায়গাতে চিন্তা করুন এই মেয়েটিকে। এবার বলুন চোখে পানি চলে আসলো, পানিই চলে আসা উচিত। আমি দেখতেছি কিন্তু একদম মনোযোগ দিয়ে, মায়া ভরা মুখ 100 বার। এই যে চোখ, এই যে চোখের পানি, অনেক সময় দেখি যে ভিজুয়াল কন্ট্রাক্টে চোখ এবং চোখের পানির কিছু ছবি পাওয়া যায়। এর চাইতে মিষ্টি ছবি, এর চাইতে ইনোসেন্ট ছবি আর কিছু হতে পারে না। জি, কে বলতেছেন, কি বলতেছেন বলেন তো? আমি বলছি, আমি এহতেশাম বলতেছি। যারা আমাকে গুরু এহতেশাম বলেন। আমি মেয়েটিকে পছন্দ করি, অসম্ভব সম্মান করি, দারুণ ভালোবাসি এবং আমার মনে হয় যে এরকম একটা লক্ষ্মীমন্ত মেয়ে যদি কারো জীবনে আসে, তাহলে সেটা তার জীবনে অসম্ভব রকমের ব্লেসিং। ভাইরে, এই মেয়েটি অ্যাকনলেজ করতেছে, কিন্তু আড়াল করে বাগানে বা কোন লিটনের ছাত্রাবাসে যে ঘটনা ঘটিয়ে এসে আপনি যে মুহূর্তে একে জাজ করতেছেন, হু নোজ যে আপনার শরীরের মধ্যে কিউমেটিক মেশিন বসায় দিলে 105 নম্বর কিউমেটিকে হয়তো রেটিং উঠবে, কে জানে। মেয়েটি অ্যাকনলেজ করতেছে এবং ওর প্রেক্ষিতগুলো খেয়াল করুন। ক্লাস 5-এ থাকা অবস্থায় আমি কোনোভাবে এই মেয়েটিকে জাস্টিফাইড করতেছি না, বলছি না তার এই ঘটনাগুলো যৌক্তিক। আমি প্রেক্ষিতটা খেয়াল করতেছি যে ক্লাস 5-এ থাকা অবস্থায় যদি সে রাতের পর রাত তার পাশে থেকে আরেকজন কোনো বয়ফ্রেন্ডের সাথে, তারই বোন, যে বোনটা তার কাছে আইডলের মতো, ছোট ভাই বোন যদি হয় বড়দেরকে আইডলের মতো চিন্তা করে, যে আইডল পাশে বসে যদি তার ভালোবাসার মানুষের সাথে যান, তুমি কি খেয়েছো, জান আমার একটা চুমু দাও, জান আমি তোমাকে অনেক ভালোবাসি, এগুলো যদি শুনতে থাকে, তার কচি মনে, তার কোমল মনের ইম্প্যাক্ট পড়বে। ইটস ভেরি নর্মাল যদি সে মানুষ হয়ে থাকে, যদি সে ফেরেশতা না হয়ে থাকে। আবার তাকে কভার আপ করতে বলতেছে, কভার আপ করতে না, ওই চোখে ওই পানিটা থাকুক, এখন আপাতত থাকুক। আমি দেখতে চাচ্ছি এই লক্ষ্মীমন্ত মেয়ের মুখটাতে এই চোখের পানি কাউকে এতটুকু বেসামাল করতেছে কিনা, এই কষ্ট কাউকে প্রভাবিত করতেছে কিনা। থাকুক চোখের পানি। বহু কাঁদছো তুমি মানুষের অনুপস্থিতিতে, রাইট? আজকে শেষবারের মতো কাঁদো এবং এই চোখের পানি মানুষ দেখুক যে এই জিনিসটা তাকে প্রভাবিত করছে কিনা। আমি বলতেছি প্রেক্ষিতের কথা, আমি মেয়েটিকে জাস্টিফাই করতেছি না। যা হয়েছে অন্যায় হয়েছে। তুমি কি বলো যেগুলো সঠিক হয়েছে রিয়া? অন্যায় হয়নি? আমি সময়ের সাথে আসলে আমার ভুল ছিল, সব ভুল ছিল। এগুলো আমার এখন ঠিক করার আমার কোনো হাত নাই, ঠিক করতে হবে না। টাইম মেশিনে করে পৃথিবীর পেছন দিকে যাওয়ার কোনো সুযোগ কোনো মানুষের কাছে নাই। ভুল তো ছিল, রাইট? অ্যাকনলেজ করছো, স্রষ্টার কাছে ক্ষমা চাচ্ছ এটার জন্য? হ্যাঁ, অবশ্যই ক্ষমা চাচ্ছ স্রষ্টার কাছে। অবশ্যই বলো আল্লাহকে হাজির নাজির, তুমি মুসলমান, রাইট? আল্লাহকে হাজির নাজির জেনে বলছি যে মাবুদ রে, আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, সামনের পৃথিবী শুধুই আমার জন্য পুণ্যের পৃথিবী হবে। বলো আমার সাথে, বলো। আমি নামাজে পড়েও আল্লাহর কাছে বলো যে তুমি কি জানো 10 যেখানে থাকে স্রষ্টা সেখানে থাকাটা ফরজ হয়ে যায়। এই হাজারো লক্ষ মানুষের কাছে চলে যাবে এই ভিডিও। বলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাজির নাজির জেনে বলছি, যা ঘটেছে আমার জীবনে, চেতন অথবা অবচেতন মনে, জানা বা অজানার কারণে, এই ঘটনার পুনরাবৃত্তি আমার জীবনে ঘটবে না। বলো, তোমার মতো করে বলো। তুমি কি এটা অ্যাকনলেজ করো আমি যে কথাটা বলতেছি? তাহলে স্বীকার করো, বলো মানুষের সামনে। আমি আসলে যা হয়েছে এটা আমি চেঞ্জ করতে পারবো না। আর আমি আফসোস করে আমি আমার লাইফটাকে আরো আসলে দুর্দশা নিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি এখন আসলে
এভাবে আমার কষ্টটা শুধু আমার একান্ত না, আমি কষ্ট কারো পেলে কাছে আমার শেয়ার করতে হবে না, শুধু অলমাইটিকে বলো। ফ্যামিলির উপরও এফেক্ট পড়ে। তো আমি নিজেও ভালো থাকতে চাই, আমার ফ্যামিলিকেও ভালো রাখতে চাই। না, আল্লাহর কাছে আমি এটাই বলবো যে আমি যা করছি আমাকে যেন মাফ করে দেয়, and ভুল সংশোধন করার মতো যেন আল্লাহ আমাকে ধৈর্য দেয়, আমাকে বুঝ দেয়। আমি এরপরে আর কোনো কথা নাই, শেষ, ফিনিশ, ডান। আমি, আপনি বা যারা জাজমেন্টাল হন তাদের কারো এখতিয়ার নাই এই ধরনের কথা বলা। আপনি যেই সময় জাজমেন্টাল হয়ে কোনো একটা কথা বলতেছেন, হু নো যে কালকে আপনি কার দুধে ধোয়া তুলসী পাতায় নিজেকে পরিশুদ্ধ করে পরিবারে এসে নিজের সন্তানটাকে দারুণ পবিত্রতায় মমতায় চুমু খাচ্ছেন। সো নিজে যে জিনিসটা আমরা দিনের পর দিন করে চলেছি, আজকে আরেকজনের ক্ষেত্রে যেন জাজমেন্টাল না হই। প্রেক্ষিতটা খেয়াল করেন, একটা বাচ্চা বয়সী মেয়ে, একটা একেবারেই বাচ্চা বয়সী মেয়ে, শুধু এই প্রেক্ষিতটা খেয়াল করেন। ক্লাস 5-এ থাকা অবস্থায় এমন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, তার মধ্যে তার কৌতূহল উদ্যোগ মন হয়তো একটা জায়গাতে যখন বাড়িতে কষ্ট পাচ্ছে আর একটা বড় ইম্প্যাক্ট পড়ছে। আমি ওর বাবা মার দোষ দিই না, কারণ যখন বড় বোনের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে গেছে তখন সমস্ত রকমের এক্সপেরিমেন্ট যেন তার উপরে করা শুরু করেছে। তখন সেই জায়গাগুলো থেকে রিলিফ করার জন্য সে হয়তো একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। এটা কোনো সঠিক মাধ্যম না, বাট ভুলটা হয়ে গেছে। ক্লাস 7-এ বা 8-এ বা 9-এ পড়া অবস্থায় একটা মেয়ে তার হাজবেন্ডকে আবার কাম ব্যাক করানোর জন্য আরেকটা সম্পর্কের দিকে জড়িয়ে পড়েছে। সিনেমা বা মুভিতে বা ড্রামাতে যেগুলো আমরা দেখি, এটা করলে হয়তো আমার স্বামী আমার গুরুত্ব বুঝবে, চাকরি করবে, খারাপ স্বভাব থেকে দূরে আসবে। এই কাজটা করতে গেছে, বয়সটা খেয়াল করেন 8 থেকে 9। তখন এরকমই হয়। আমার তখন দেখা গেছে যে আমার বুঝটাও আমাকে দিতে হচ্ছে, এখানে তো আমার ফ্যামিলি যেহেতু বোঝাচ্ছে না, পরিবার ওকে সাপোর্ট দিচ্ছে না, যেহেতু ওইটা থেকে দূরে সরে গেছে, তাই প্রথম কথা হচ্ছে যে কেন ওই পথে পা বাড়ালো। কারণ এমন একটা আর্লি এজে বড় বোনের এই জিনিসটা ছিল অনেক বাজে রকমের ইররেসপন্সিবল বিহেভিয়ার। কারণ সে যে জিনিসটা করতেছে তার বয়ফ্রেন্ডের সাথে, সেটা তার এবং তার ব্যক্তিগত জীবন, কিন্তু সেটাকে কভার আপ করার জন্য যখন আমরা আমাদের ছোট ভাই বোনকে ব্যবহার করি, ভুলে যাই যে এর একটা ইম্প্যাক্ট আমার বোনের উপর পড়তেই পারে এবং সে আমার বোন বা ভাই অভিশপ্ত হয়ে যেতে পারে এটার কারণে, যেটা হয়েছে রিয়ার ক্ষেত্রে। ওইটাকে কভার আপ করতে গিয়ে দ্বিতীয় সম্পর্ক, মন্দভাগ্য, অ্যাডিক্টেডের পাল্লায় পড়ে যায় এবং ওখান থেকে বাঁচতে গিয়ে আবার নতুন করে মনে হচ্ছে জীবন শুরু করার জন্য ভাবতেছে যে এখান থেকে বাঁচার একটাই পন্থা, আমি যদি একটা ভালো লাইফ পার্টনার জীবনে পাই। এই ভাবনাটা বা ওকে গাইড করা, ওর পাশে থেকে এই জিনিসটাকে বুঝ দেওয়ার মতো আর তৃতীয় কোনো ব্যক্তি পাওয়া যায়নি। পরিবারের লোকজন তো মুখ ফিরিয়ে নিয়েছে। বড় বোনের পরে রুষ্ট ছিল, ওর বিহেভিয়ার বা ওর অ্যাক্টিভিটির কারণে ওর প্রতি বিরক্ত হয়, পরিবারের লোকজন মুখ ফিরিয়ে নেয়, বান্ধবীদের সাথে সম্পর্ক নাই, সবাই ওকে খারাপ মানুষ হিসাবে একটা সিলগালা করে দেয় যে ও ভালো না, ওর সাথে মিশিস না, ও খারাপ। তখন ও নিজের এই কষ্টগুলো থেকে বাঁচার জন্য নিজের মতো করে প্ল্যানিং করে। কখনো ওষুধ খেয়ে নিজেকে ভুলিয়ে রাখে, কখনো হাত পা কাটে, কখনো ওই বসিলার ব্রিজ থেকে পানির মধ্যে ঝাঁপ দেয়, সাঁতার কাটতে জানে না, তারপরে জীবনটাকে শেষ করে দেবো তাই। কখনো হবে হয়তো কোনো ছেলের হাত ধরে যে এর মাধ্যমে মনে হয় আমি আমার জীবনটাকে ঘুরে দাঁড় করাতে পারবো। আমরা যেই সময় জাজমেন্টাল হচ্ছি, এই টেক্সটগুলোর কথা আমি বলছিলাম করতেছি, ঠিক সেই সময় আমি হয়তো হাজার রকমের এরকম কাহিনী করেই আমার এই প্রোগ্রামে এই টেক্সটগুলো করার ধৃষ্টতা দেখাচ্ছি। জি, লাস্ট টেক্সট কে আসছে সমালোচনা করা দেখি তো। হ্যাঁ, ভালো কিছুর দিকে ফোকাস করুন। ভালো কথা, খারাপ কথা কি লিখেছেন? আচ্ছা, ভুল করেছে, ঠিক আছে। কি গাইডলাইনের অভাব ছিল, এটাও মানলাম। তোর কাছে কি টেক্সট কিছু পড়েছে? আমি যখন থেকে কমেন্টস করা শুরু করেছি, আছে কি টেক্সট আছে? প্রোগ্রাম বন্ধ করবি কিনা? আমি তো সারা রাত চালাইতে পারি। আমি বলি টেক্সট আছে, আমি যে কোয়েশ্চেনটা করেছি। বলছিলাম যে হ্যাঁ, অনেক এসএমএস আছে, বাট আমরা স্ট্রিম থেকে পড়ি, যেটা সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, সেটাই আমি বলছি যে আমি যখন থেকে বলেছি তারপরে থেকে নেগেটিভ টেক্সট কি আসছে আর আমার চোখে সরিয়ে যেতে পারে। আমার নজরটা আসলে স্ট্রিমে, আমরা স্ট্রিমেই দেখতেছি। কোন টেক্সট কি আছে? না, এসএমএস দেখতে পাচ্ছি না। আমি বলছি এসএমএস তো প্রচুর আসছে। কেউ কি বলছে যে ওই যে নোংরামি বয়সে যেগুলো কথা আসছিল? না, একেবারে আমি দেখতে পাচ্ছি না। আমার সামনে যে কয়েকটা এসএমএস আছে, সেটা রিয়ার গল্পটা শুনে সবাই ইমোশনাল হয়ে গেছে এবং লিখেছেন, গুরু আপনার মাধ্যমে ওকে সালাম। আর একই সঙ্গে লিখেছেন একজন যে আপু ইউ আর গ্রেট, তোমার জন্য দোয়া করছি, সোহান লিখেছে। এবং লিখেছেন যে গুরু আপনাকে এই জন্যই ভালোবাসি কারণ আপনি অনেক মহান। আর সাকিব এসএমএস করেছেন যে অনেকটা ইমোশনাল, ওর গল্পটি শুনে আমাদেরকে স্পর্শ করেছে। একটা টেক্সট দেখ,
দেখ তুই তো আমার বোনের মতো, দেখ একটা টেক্সট দেখ, পড়তে থাক। হ্যাঁ বলছিল মানুষকেও বুঝতে হয়। এখান থেকে নিচে দেখ, এই যে রিয়া টেক্সট পড়তেছে, খারাপ কথা লিখতে চাইলে লিখ, যারা লেখার ইচ্ছা আছে ভাই লেখ। এই যে রিয়া, তুই আমার ছোট বোনের মতো, পড়। এখান থেকে নিচে পড়তে থাক, আমি যখন থেকে বলছি পড়তে থাক। কি লিখছে এটা? নিজের ক্যারিয়ার ভালো কিছু দিকে দেখুন। হ্যাঁ পড়তে থাক, একটার পর একটা পড়তে থাক। আপু আপনি আপনার ক্যারিয়ার ভালো কিছু দিকে ফোকাস করুন, সৃষ্টিকর্তা আপনার সব কষ্ট ভুলগুলো দূর করে সুখে রাখার ব্যবস্থা করে দিবেন। আমি তোকে আশ্বস্ত করতে পারবো না। জনগণ কি বলতে, সারা জীবন তো মানুষের কাছে খারাপ শুনছিস, রাইট? হ্যাঁ বলছে যে সিলগালা দিয়ে দিয়েছে, তুই খারাপ মেয়ে, তাই তো? সব ভুল 2-3টা শুধরানো সম্পর্ক যায় না। করেছিস, সেই করেছিস, ঠিক না? এটি তো তোর কষ্ট, রাইট? হ্যাঁ, এই যে মানুষ কি বলতেছে দেখ। এর আগে পর্যন্ত অনেকেই অনেক কিছু বলছিল, আমি যখন লাস্ট কথা বলা শুরু করেছি এখন কি বলতেছে দেখ। খারাপ মেসেজ থাকলে পড়। রিয়া পড়তেছে, যদি কারো কিছু খারাপ কিছু বলার থাকে লিখো। বয়স তো বেশি না, জীবনকে নতুন করে সাজাও, ঘুরে দাঁড়াও, পড়তে জীবনে থাক, কষ্ট পড়তে থাক। না পেলে সাকসেস হয় বাট না। যে খারাপ মেসেজ লিখবা, লেখার আগে সেকেন্ড থট দিবা, তোমাদের আল্লাহ দোহায় লাগে। মেয়েটি ক্লাস 5 থেকে এমন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে বড় হয়, যখন দেখে কাছ থেকে এরকম ঘটনা ঘটতেছে, সেও কৌতূহলোদ্যোগ হয়ে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। ওকে কাভার আপ করতে 7-8 পড়া একটা মেয়ে বুঝেও না কাভার আপ করতে এমন একটা ঘটনা ঘটে যে একটা খারাপ ছেলের সাথে জড়িয়ে পড়ে, সুইসাইড করতে যায়, মানে নিজের হাত পা কাটে। ফাইনালি একটা ছেলের সাথে সম্পর্ক শুরু করে, মনে করে যে এবারই মনে হয় জীবনটা দাঁড়িয়ে যাবে। সেই ছেলেটি ওকে ডাম্প করে, যদিও সে জেনে শুনে ছেলেটির সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপরেও এই মেয়েটিকে কেউ হাত ধরেনি, সত্যিকার অর্থে কেউ ধরেনি। যা ধরেছে ও লুক দেখে ওর প্রতি পাগল হয়েছে, কারণ অসম্ভব সুন্দর, দারুণ মায়াময় তার কণ্ঠস্বর, তেমন তার এই লুক এবং তার ডিম্পল এবং সবকিছু মিলে অদ্ভুত সুন্দর মেয়েটি। এই মেয়েটিকে পাইতে চাইছে সবাই, লোভাতুর হয়ে পাইতে চাইছে, কিন্তু এই মেয়েটিকে কেউ ওইভাবে আপন করতে যায়নি। বাড়ির লোকজনও, বড় মেয়ে যেহেতু একবার বাড়ি থেকে পালিয়ে গেছে, ওর ব্যাপারেও বিরক্ত ছিল, বাড়ির লোকজন সাপোর্টিভ হাতটা ওকে দেয়নি। মাঝখান থেকে ও বাচ্চা একটা মেয়ে একার পৃথিবী একা ঠিক করার চেষ্টা করতে গিয়ে, এক ঠিক কাজ করতে গিয়ে 10টা ভুল কাজ এখানে করেছে। একটা কমেন্ট আছে, হ্যাঁ। এটা আমি আসলে শুনতে চাচ্ছি। এরা দুই বোনই খারাপ, আচ্ছা এটা বলা আসলে কারণ আচ্ছা, এটা আমরা জানবো। আর বাকি আরো টেক্সট, কোনটা টেক্সট এটা? ওকে মামুন, ঠিক আছে, বাকি টেক্সটগুলো একটু দেখি। মেজরিটি টেক্সটগুলো কি আসতেছে, কি পড়তেছিস সেটা একটু শুনি। তোকে ছোট বোনের জায়গা থেকে আমি তোকে তুই সম্বোধন করতেছিস। কখনো কি না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে পড়তে গিয়ে থাক। আবার উঠে দাঁড়ানোর মাঝে সত্যিকারের বীরত্ব যত লুকিয়ে তাড়াতাড়ি আছে। পারিস পড়তে থাক। গুরু আমাদের সমাজটাই কেমন জানে, আল্লাহর পথে ফিরে আসো, পড়তে থাক, সবকিছুতে তাড়াতাড়ি পড়তে শান্তি থাক। নামবে। পড়তে থাক। পড়তেছে নেগেটিভ চোখে 100,000 কমেন্টস, একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, পড়তেছে কি? পড়তেছে না। এটাই হচ্ছে পৃথিবী। আমি কি ফিনিশ টানতে পারি এখন? হ্যাঁ, আসলে মানুষের পজিটিভ নেগেটিভ মেন্টালিটি নিয়ে আমাদের হলো এই সমাজ। যারা আসলে নিজ থেকে চেঞ্জ না হতে চাবে, নিজেদের মেন্টালিটিতে আসলে নিজের এফোর্টটা থাকতে হবে যে আমার মেন্টালিটি আমি চেঞ্জ করবো। যদি সে নিজে না ভাবে যে আমি এই মেন্টালিটি চেঞ্জ করবো না, তাহলে কেউ আসলে জোর করে চেঞ্জ করাতে পারবে না। এই যত গল্প, যত ইতিহাস, কোনো কিছুই তাদের মেন্টালিটি এফেক্ট পড়বে না। বাট নিজেদের আসলে বোঝা উচিত যে অনেকগুলো আমরা এখন কোন সমাজে টেক্সট আছি। কভার করছো তুমি, রাইট? একটা শুধু এই ধরনের কথা আসছে। মেজরিটি টেক্সট কি আসছে? যে তোমাকে কাম ব্যাক করতে বলছে। এই তো, এই টেক্সটগুলো একটু অন্যরকম ছিল। যখন তোমাকে তোমার মতো করে রিপ্রেজেন্ট করা হলো, তখন কিন্তু মানুষ বুঝতে পারছে যে এই মেয়েটির জীবনটাতে এই ঘটনাটা কেন ঘটছে, ঠিক কিনা? যদি পরিবার ওই জায়গা থেকে একটু সাপোর্টিভ হতো, এই ঘটনাগুলো হয়তো এক্সপেরিয়েন্স করতে হতো না, তাই তো? হয়তো আমি যখন আমাকে ওই যে ফার্স্ট রিলেশনে এরকম প্রেশার না করলে অবশ্যই আমি কখনো ঘর Okay. থেকে বের হওয়ার এই সিদ্ধান্ত কখনোই নিতাম না। যা হয়েছে তা হয়েছে। আজকের এখনকার পর থেকে শুধুই নতুন পৃথিবীর স্বপ্ন আমরা দেখব, শুধুই নতুন পৃথিবীর স্বপ্ন দেখব। অনুষ্ঠান শেষ করতেছি আমারটা। আজকের পর থেকে নতুন পৃথিবীর স্বপ্ন দেখব। স্রষ্টার কাছে ক্ষমা চাওয়া হয়েছে, লক্ষ মানুষ এক্সপিরিয়েন্স করছে তোমার এই ক্ষমা চাওয়ার দৃশ্য। এই ঘটনার পুনরাবৃত্তি আর যেন না হয়। কোনো মানুষের কাছে সান্ত্বনা খুঁজবার কোনো প্রয়োজন নাই। তোমার সবচেয়ে বড় যেটা প্রবলেম, করজোড়ে সেই জিনিসটা অনুরোধ করতে, অসম্ভব প্রবণ আবেগপ্রবণ মানুষ তুমি পুরোদস্তুর। তোমার চুলের অগ্রভাগ থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত শুধু ইমোশন আর ইমোশন। কোনোভাবেই একটা কষ্টকে আর একটা কষ্ট দিয়ে প্রতিস্থাপিত করা যায় না। এর জন্য একটাই জিনিসের প্রয়োজন হয়,
সেটা হচ্ছে পাওয়ার। একটাই জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে প্রতিষ্ঠা। একটাই জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ডিগনিটি। সে একটাই জিনিসের প্রয়োজন হয়, সেটার নাম হচ্ছে প্রাইড। তুমি যদি নিজেকে সাকসেসফুলি ভাবে একদম অনেক বড় কাতারে নিজেকে এস্টাবলিশ করতে পারো রিয়া, আল্লাহর সাথে আমি আল্লাহকে সাক্ষী নিয়েই বলতেছি, তোমাকে নেগলেক্ট করে, তোমাকে রিফিউজ করে, তোমাকে অ্যাভয়েড করে এমন ক্ষমতা কারো নাই। দেখো, কিছুক্ষণ আগেই প্রত্যেকটা কমেন্টস এর মধ্যে যেখানে নেগেটিভিটি ছিল, যখন আমি আমার ভিউয়ার্সদের কাছে শেয়ার করলাম যে ভাইরে এই মেয়েটি এই বয়সে এই অবস্থাতে এই ঘটনাগুলো ঘটেছে, তখন কিন্তু সাথে সাথে সবার ব্রেনে স্ট্রাইক করেছে, তাই তো, যদি ওই অবস্থাতে আমার ক্ষেত্রে হতো, আমার বোনের ক্ষেত্রে হতো, এমন ঘটনা তো ঘটতে পারতো। সেই জায়গা থেকে তারা আবার কাম ব্যাক করা শুরু করেছে যে না, এই মেয়েটি যাই হয়েছে জীবনে সেটা একটা ঘটনার প্রেক্ষিতে হয়েছে, সে ফিরে আসুক। আর পেছনের যে ঘটনাগুলো, কার সাথে সম্পর্ক হয়েছিল, কার সাথে তোমার বৈবাহিক সম্পর্ক ছিল, সেগুলোর জন্য রিগ্রেট করার কোনো ঘটনা নাই। তুমি হয়তো অন স্কোর এই লাইভ স্টুডিওতে বলতেছো, এবং যেই মুহূর্তে বলতেছো তুমি জেনে রাখো বহু মানুষ অহর্নিশ এই ঘটনাগুলো নিজের অজান্তে করে বেড়াচ্ছে। ক্লিয়ার না তুমি আমার কথা? সব কিছুকে পেছনে ফেলে নিজেকে শুধু ওই প্রাইডের জায়গাটাতে পৌঁছে নিয়ে যাওয়া। বাবা মা অসম্ভব কষ্ট পেয়েছে তোমার জন্য, দোষ যাদেরই হোক না কেন, এই কষ্টটা কোনোভাবেই তাদের কাছে প্রাপ্য ছিল না। সেই মেয়েটিকে আরেকবার খুঁজে বাই করো, ওই মেয়েটি চোখাচোখে আরেকবার হও, যেটা পাইক পাহাড়ের স্টাফ যে কোয়ার্টারে তোমরা থাকতে, যেখান থেকে ফার্স্ট হতে তুমি গোল্ডেনের পাওয়ার সময় তোমাকে মানুষ যেভাবে প্রেজ করতো, বা তোমার বাবার বন্ধুরা যেভাবে বলতো যে তোমার মেয়ে আসলে একটা লক্ষ্মীমন্ত মেয়ে, অসম্ভব রকমের ট্যালেন্টেড, এক্সট্রিমলি ট্যালেন্টেড, তোমার বাবার চোখে মুখে যে গর্বের রূপটা তুমি দেখতে, ওই জায়গাটা আরেকবার ফিরিয়ে নিয়ে আসো। তোমার আল্লাহর দোহাই লাগে, পারবে না তুমি রিয়া? ইনশাআল্লাহ। তোমার মনে আছে না যে বাবার চোখে মুখে যে প্রাইড, সেটা তুমি বহুবার দেখেছো ছোটবেলায়, আরেক দফায় ফিরিয়ে নিয়ে আসো। আমি যখন প্রথম ফার্স্ট হই, একটা বড় প্রতিষ্ঠানের ভিতরে আমার বাপ কি পরিমাণ আদর করেছিল আমার এখনো মনে আছে। আমি সেন্ডুগঞ্জি কায়দে আমার বাবার পাশে শুয়েছিলাম। আমার বাপ অসম্ভব রকমের গম্ভীর একজন মানুষ, আমাকে বারবার জড়িয়ে জড়িয়ে ধরতেছিল। আমি কিন্তু ঘুমের মধ্যে তাই জানি, কিন্তু আমার বাবা জানেন, আমার বাবা এখন পৃথিবীতে নাই, আমি কিন্তু ঘুমিয়েছিলাম না। এবং বিশ্বাস করো, বাবার ওই ভালোবাসা, বাবার ওই তৃপ্তি আমার জীবনে সারা জীবন থাকবে। আমি ক্লাস 3-4 পড়ি তখন। আমি কি বোঝাতে পারছি? তো তোমার জীবনে তো এরকম এক্সপিরিয়েন্স আছে না, ক্লাস 5 পর্যন্ত অনেক গোল্ডেন মেমোরিজ। আবার ওই মেমোরিজ গুলো তাদেরকে ফিরিয়ে দাও। তোমার তাদের দোষে হোক, তাদের গুণে হোক, অনেক কষ্ট তারা পেয়ে গেছে অলরেডি, তাদেরকে সেই প্রাইডের জায়গাটা ফিরিয়ে দাও। আর বিশ্বাস করো, কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে ঝোলা পাততে হবে না, কারো কাছে যাওয়ার দরকার নাই। যে তিনজনের কথা বলছো, কারো কাছে ফিরে যেও না, কারো কাছে হাত পাতো না, শুধু তুমি আবার তোমার শৈশবে ফিরে যাও। এটা সম্ভব টাইম মেশিনে করে। শৈশবে ফিরে গিয়ে আগের ওই রিয়া, যে একদম সেই ডিগনিটি, একটা প্রাইড নিয়ে সামনের দিকে হাঁটতো, ওর বান্ধবীরা ঈর্ষা করতো, ওই জায়গাতে আবার ফিরে যাও। পৃথিবীতে মানুষের অভাব হবে না তোমাকে মাথায় তুলে রাখার জন্য। বিশ্বাস করো, কোনো অভাব হবে না। সম্ভব এটা রিয়া? হ্যাঁ, অবশ্যই। ওকে, ডান। কোনো একদিন সাকসেস স্টোরি নিয়ে আবার এই অনুষ্ঠানে আমরা ফিরে আসব। শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে, সবার জন্য অনেক অনেক দোয়া। কিছু বলো যদি একটা লাইনে, কথা দিলে আমাকে। সফলতার গল্প একদিন বলবো আমরা এখানে। অবশ্যই। কোনো মানুষের কাছে যেতে হবে এখন নিজের কষ্ট, নিজের ফ্রাস্ট্রেশন দূর করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে, শুধু যে বাবা মাকে অনেক কষ্ট পেয়েছে তাদের কাছে আবার প্রাইডের জায়গাটা ফিরিয়ে নিবে। রাইট? ওকে, শেষ করো। আসলে আমি অলওয়েজ সাপোর্ট খুঁজছি, বাট কখনো বুঝি নেই যে নিজেকে নিজে অনেক ভালো সাপোর্ট দেওয়া যায়। আর মানুষের কথায় খুব নেগলেক্টেড হইছি, অনেকই করছি, বাট আসলে ভালো মন্দ মিলেই সবকিছু এরকম সিচুয়েশন আজকাল ম্যাক্সিমাম অনেক, হয়তো আমার মতো স্টোরি না হোক, একটু আলাদা হোক, বাট এই যে কেউ বলে না, বহু গল্প আছে। মানুষের এই, তুমি তোমার প্রমিসটা একটু মানুষকে বলো, যেদিন স্টোরিটা আবার আমরা এখানে নিয়ে এসে এখানে সেলিব্রেট করব। কবে করব? ম্যাট্রিক সামনে, রেজাল্ট শুরু হবে এখান থেকেই। রেজাল্টের পরপরই ফোন দিবে, আমরা এখানে স্টুডিও থেকে ফোনে নিব তোমাকে। রাইট? দেন ইন্টারমিডিয়েটের পরপর একটা ভালো জায়গায় ঢুকে যাওয়া। রাইট? ভালো জায়গায় ঢুকে গেলে আমরা সেলিব্রেশন করবো এখানে, সেলিব্রেশন পার্টি হবে এখানে। ওকে, সম্ভব? অবশ্যই। কথা দিচ্ছ? অবশ্যই। সবার জন্য অনেক দোয়া। সবাই অনেক ভালো থাকুন, সবাই ভালো থাকুন, এবং জীবনটাকে অনেক বড় করে বাঁচুন। আপনারা নিজেরাই দেখেছেন, আমি এতেশাম যদি কোনো নেগেটিভ কিছু দেখি, এত বেশি রকমের আমি ডিরেল হয়ে যায়, অনেক রাফ বিহেভ করি। কিন্তু আজকে আপনাদের বোঝা উচিত যে আজকে কেন মমতায় আমার ভিতরটা আকুণ্ঠিত হয়ে গেল। কারণ এই মানুষটি এত অল্প সময়ে এমন এমন ট্রমাটাইজ বিষয়ের ভিতর দিয়ে গেছে যে তাকে ওই জায়গাটাতে হাত ধরার মতো কেউ ছিল না। আবার ভাববেন না যে অনেক সুন্দরের কারণে আমি হয়তো দুর্বল হয়ে গেছি, বিষয়টা এরকম না। আমি আমার বোন হিসাবে তাকে সম্বোধন করেছি। ভাবনাটা একটু ক্লিয়ার করুন নিজের জায়গাতে, এবং যারা জাজমেন্টাল হয়ে কথা বলছেন তারাও একটু ভেবে দেখুন যে আজকেই কয়জন মানুষকে আপনি স্ট্রেইং করে এসেছেন, মানে
চোখে একদম মেজারমেন্ট নিয়ে এসেছেন বাড়িতে ঢোকার আগে, মিনিমাম তো 15 থেকে 20টা তো হতেই পারে। সো সিচুয়েশন চিন্তা করি, ওর প্রেক্ষিতটা চিন্তা করি, কোন পরিস্থিতিতে কোন ঘটনায় তাকে এই সিচুয়েশনে পড়তে হয়েছিল, এবং ফাইনালি সে কথা দিয়েছে আর কোনো মানুষের বুকের মধ্যে মুখ গুজে তার দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হবে না, সে শুধুই তাকিয়ে থাকবে ছোটবেলার ওই রিয়াকে আবার ফিরে নিয়ে আসবে, গোল্ডেন পাওয়ার রিয়াকে, সেই পাইক পাড়া স্টাফ কোয়ার্টারে যখন থাকতো সেই রিয়ার চোখাচোখি সে আবার হবে, এবং বাবা মার চোখে মুখে সেই প্রাইডটা নিয়ে আসবে, এবং আমরা এই স্টুডিও থেকে তার সেলিব্রেশন করব। রাইট রিয়া? আর কোনো ঘুমের ট্যাবলেট, নো কোনো পা কাটা হাত কাটা? নো। কংগ্রেটস, সামনের দিকে, শুধুই সামনের দিকে এগিয়ে যাওয়ার দিন। এবং আপনাদেরকে সাথে নিয়ে প্রার্থনা করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা আমাদের সাথে থাকেন। আই গ্যারান্টি ইউ এই এক্সট্রিমলি ট্যালেন্টেড মেয়েটি, এই অসম্ভব সুন্দরী মেয়েটিকে নিয়ে সেদিন আমরা আসবো সেলিব্রেট করতে, আর সেদিন অবশ্যই মাস্ক পরা থাকবে না, কোভিড থাকুক আর না থাকুক। কথা দাও, এটা কথা দিলাম। কথা দাও। হ্যাঁ কথা দিলাম। কি মাস্ক পরা থাকবে? না থাকবে না। কোন রকমের লজ্জা, কোন রকমের অপরাধবোধ কাজ করবে তখন মুখ দেখানোর সময়? হ্যাঁ, না তখন মানুষের চোখে চোখ রেখে কথা বলবে সেদিন, রাইট? ওকে অবশ্যই। ওকে, ডান। সো সেলিব্রেশন প্রোগ্রামে সেদিনই সে নিজের মাস্ক খুলবে এবং আপনাদের চোখে চোখ রেখে কথা বলবে। সবার জন্য অনেক দোয়া, সব অনেক ভালো থাকুন, জীবনটাকে অনেক বড় করে বাঁচুন, আর প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।